হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন এবং আমাদের আজকের এই রোড শোতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ অ্যাডমিশন টেস্ট রোড শোতে আবারও সবাইকে স্বাগতম জানাই। এটা আমাদের দ্বিতীয় রোড শো। আমাদের আজকের ইনফ্রেমিং ক্যাম্পাসে আছে ঝিনাইদহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে আমাদের ইব্রাহিম হোসেন, ওয়েব প্রসেস ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, নাফিল ইসলাম, ইয়ান ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, সিরাজুল ইসলাম, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, সাদমা সাকিব, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। সেই সাথে আমাদের আরেকজন গেস্ট আছে, উনি এখন আসে নাই, সামিয়া ইসলাম মাহি, ওয়েব প্রসেস ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। আমরা মোটামুটি ওভারঅল যেভাবে সেশনটা করে থাকি, আমাদের প্রতি বছরের অ্যাডমিশন টেস্টের জার্নিগুলো যারা অলরেডি চান্স পেয়ে গেছে, পড়াশোনা করছে, তাদের থেকে আমরা জানার চেষ্টা করি যে তাদের পড়াশোনার স্ট্র্যাটেজি কি ছিল এবং কিভাবে তারা এই জায়গাতে আসতে পেরেছে এবং মোটামুটি পড়াশোনা করতেছে, এবং সেই জায়গার যখন ভর্তি পরীক্ষায় অ্যাজ এ ক্যান্ডিডেট হিসেবে কি পরিমাণ স্ট্রেস বা এই জায়গাতে আসার জন্য যে সকল ট্রিপস এন্ড ট্রিক্স গুলো কাজে লেগেছে, সেগুলো আমরা আমাদের নতুন যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে আমাদের এই 24-25 সেশনে, তাদের জন্য আমরা কিছু গাইডলাইন দেওয়ার চেষ্টা করব, আর সেই সাথে সবারই ভর্তি পরীক্ষার যে জার্নিটা ছিল সেটা জানার চেষ্টা করব। সো আমাদের আজকে সকল গেস্টকে আবারও স্বাগতম জানাই। আশা করি সবাই ভালো আছে। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের প্রোগ্রামটা শুরু করব। শুরুতেই আমাদের ভর্তি পরীক্ষার্থী যারা আছে 24-25, তারা যদি লাইভ সেশনটা তোমরা দেখে থাকো বা আমাদের লাইভ অথবা রেকর্ডিং, তোমাদের জন্যই কিন্তু আমাদের আজকের একটা দীর্ঘব্যাপী সময় ধরে আজকে গাইডলাইন একটা সেমিনার হতে যাচ্ছে। আশা করি তোমাদের এই অ্যাডমিশন সিজনে বা অ্যাডমিশনের জার্নিটাতে, আর যেহেতু পরীক্ষার বেশি দিন নাই, এটা হয়তো বা তোমাদের জন্য ইফেক্টিভ হবে। মোটামুটি সবাই একটা সময় পর্যন্ত বা লাইভটা দেখার চেষ্টা করবো এবং থাকবো। আর কারো যদি কোনো কোশ্চেন থাকে আমরা এখানে কমেন্টে জানাতে পারি আমাদের ফেসবুক লাইভে। আমরা তোমাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো। আমরা আমাদের প্রোগ্রাম আজকে শুরু করতে যাচ্ছি, ঠিক আছে? আমরা প্রথমে চলে যাই আমাদের প্রথম গেস্ট ইব্রাহিমের কাছে। ইব্রাহিম, তুমি তোমার কিছু ইন্ট্রোডিউস করে নিয়ে কিছু বলা শুরু করো। এই তো। হাই এভরিওয়ান, আমি মোহাম্মদ ইব্রাহিম হোসেন, ওয়েব প্রসেস ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ঝিনাইদহ 6ষ্ঠ ব্যাচ। তো ইন্ট্রোডিউস করা আসলে কি, আমি এই ক্যাম্পাসের একজন স্টুডেন্ট। তো আসলে আমাদের ক্যাম্পাসটা আটটা টেক্সটাইল কলেজের ভিতরে অনেক সুন্দর একটা ক্যাম্পাস। যারা এখানে ভিজিট করছো, আশেপাশে যারা আছো তারা ভিজিট করছো, তারা দেখতেই পেয়েছো যে কতটা গোছালো ক্যাম্পাস। পাশাপাশি আমাদের ক্যাম্পাসে মানে আদার্স যে বিষয়গুলো আছে, যেমন ক্লাব অ্যাক্টিভিটি, পাশাপাশি আমাদের যে মানে উদযাপনের বিষয়গুলো আছে, প্রোগ্রাম থেকে শুরু করে সবকিছুতে আমরা অনেক দিক দিয়ে গিয়ে আমাদের ক্যারিয়ার ক্লাব বলতে খুবই খুশি হবো যে আমাদের ক্যারিয়ার ক্লাব অলমোস্ট 8টা টেকের ভিতরে সবচেয়ে বেশি আগায়। পাশাপাশি কালচারাল অ্যাক্টিভিটিতেও মোটামুটি আমরা আগাই। তো তোমরা যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে পরীক্ষা দিচ্ছ, তাদের জন্য আমাদের কলেজটা বেস্ট অপশন হবে আমি মনে করি। যেখানে পড়ালেখার পাশাপাশি তোমরা আদার্স অ্যাক্টিভিটি গুলো করারও এনাফ সুযোগ পাবা। তো সামনে আগাইতে আগাইতে আর কি আমাদের যে সেশনে আমরা যখন আগায় যাব, তখন আমরা এই বিষয়ে কি কি করতে হবে বা আমরা চান্স পাওয়ার জন্য কি কি করতে পারি, এই বিষয়গুলো আমরা আস্তে আস্তে ক্লিয়ার করার চেষ্টা করব। এই পর্যায়ে আর কি নাফিল ইসলাম শাওনকে আমি বলবো কিছু কথা বলার জন্য নিজের বিষয়ে। আসসালামু আলাইকুম সবাইকে, দেখতে পাচ্ছেন তাদেরকে শুভেচ্ছা, এবং আশা করি এই লাইভ প্রোগ্রামটি তাদের জন্য খুবই হেল্পফুল হবে, বিশেষ করে যারা আগামীতে পরীক্ষা দিবে। আমি নাফিল ইসলাম শাওন, বর্তমানে ঝিনাইদহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে লেভেল 3 টার্ম 1-এ অধ্যয়নরত রয়েছি। আমার ব্যাচ 6ষ্ঠ, বর্তমানে আমাদের ক্যাম্পাসে 8ম ব্যাচ চলছে। যারা এবার ভর্তি হবে তারা আসলে 9ম ব্যাচ হিসেবে গণ্য হবে। তো যাই হোক, আসলে যে টেক্সটাইল কলেজগুলো আছে সেগুলো সাধারণত অনেকেই আমরা জানি না যে আসলে টেক্সটাইল কলেজগুলো কি, বা এখানে কিভাবে পরীক্ষা হয়, বা এর ফ্যাসিলিটিস গুলা কি কি, বা এখান থেকে পড়াশোনা করার শেষে আমরা কোথায় কোথায় জব করতে পারি, বা কি কি সরকারি চাকরিতে ঢুকতে পারবো কি পারবো না, অনেক প্রশ্ন রয়েছে। আশা করি প্রশ্নগুলোর উত্তর আস্তে আস্তে তোমরা পাবা, এবং তোমরা প্রশ্ন করবা। যে প্রশ্নগুলো থাকবে কমেন্ট করার চেষ্টা করো, আশা করি আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। এবং অবশ্যই কেন অন্যান্য টেক্সটাইল থেকে ঝিনাইদহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংকে তোমরা বেছে নিবা, সেই ব্যাপারেও আমরা ব্যাখ্যা করার চেষ্টা করবো। তো এই ছিল সংক্ষিপ্ত পরিচয়। এবার আমি সিরাজুল ইসলামকে অনুরোধ করছি কিছু জন্য। ধন্যবাদ। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, পড়াশোনা করছি ঝিনাইদহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে 6ষ্ঠ ব্যাচ।
লেভেল 3 টার্ম 1, ডিপার্টমেন্ট ফেব্রিক ইঞ্জিনিয়ারিং। তো আজকে যে উদ্দেশ্যে লাইভটা করা আর কি, যে অ্যাডমিশন আগামী 10ই মে সকাল 10টা থেকে 11টা 20 পর্যন্ত। তো এই অ্যাডমিশন বিষয়ে বিভিন্ন কথাবার্তা, দিক নির্দেশনা দেওয়ার জন্য যারা উপস্থিত হয়েছে এবং আজকের এই সেশনটির যে আমাদের ব্যাচমেট, যে বন্ধু আয়োজন করছে, তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আশা করি আজকের লাইভের প্রশ্ন উত্তর পর্ব থেকে যারা এই 2024-25 অ্যাডমিশন দিবে, আশা করি ওরা অনেক হেল্পফুল হবে। আমরা আমাদের অ্যাডমিশনের জার্নির সময়, এই অ্যাডমিশন সময়টা আমরা কিভাবে পার করছি, কিভাবে পড়াশোনা করছি, কিভাবে এই দিক নির্দেশনামূলক কথা আমরা শেয়ার করব তোমাদের সাথে। আশা করি কিছুটা হলেও তোমাদের উপকার হতে পারে। তো এই পর্যায়ে আমি পরিচয় পর্বের জন্য অনুরোধ জানাচ্ছি সাদমান সাকিবকে। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমাদের এই লাইভে অংশগ্রহণ করছো, দেখতেছো। তো আশা করি আজকের লাইভটা তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট হবে। আর আমি আমার পরিচয়ের দিকটা বলি। আমার নাম হচ্ছে সাদমান সাকিব। আমি হচ্ছে ঝিনাইদহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে 6ষ্ঠ ব্যাচ। আমার ডিপার্টমেন্ট অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং। তো আর আজকে হচ্ছে গিয়ে যেহেতু অ্যাডমিশন রিলেটেড বিষয় নিয়ে কথা হবে, তো আমাদের জার্নিটা কেমন ছিল, আমরা কিভাবে এখানে চান্স পাইছি, তারপর আমাদের এই টাইমটাতে আমাদের মেন্টাল কন্ডিশন কেমন ছিল, আমরা সবকিছু নিয়ে আলোচনা করব। তো আমরা ধীরে ধীরে আর কি সামনের দিকে আগাবো। তো ধন্যবাদ সবাইকে। তো ইব্রাহিম, শুরু করো। আচ্ছা, তো আমরা আমাদের চারজন যারা গেস্ট হিসেবে আসছে এখানে, আমাদের জুনিয়র যারা আপকামিং জুনিয়র, তাদের জন্য কিছু কথা বলার জন্য। তো এখানে আমাদের অনেক প্রশ্ন থাকে যে আমরা আসলে এখানে কি করব, ফিউচারে এখান থেকে বের হয়ে কি করব, বা কেনই বা আমরা টেক্সটাইলকে নিজের প্রফেশন হিসেবে চুজ করব। তো এটা আসলে অনেক বিশদ একটা ব্যাপার। কজ আমি আসলে যেটা এখনো 2 বছর ধরে এক্সপ্লোর করতেছি বা 2.5 বছর ধরে এক্সপ্লোর করতেছি, এখন আমি অনেক কিছু জানি না, ঠিক আছে? তো আমরা যতটুকু জানি বা আসলে এখান থেকে কি কি অপরচুনিটিস আমরা পেয়েছি এবং ভবিষ্যতে পেতে পারি, সেই বিষয় নিয়ে আমরা কিছু গাইডলাইন অবশ্যই দিব। পাশাপাশি আমরা এখানে নিজেদের কিভাবে নিয়ে আসতে পারবো সে বিষয়েও গাইডলাইন দিব। মোটামুটি এটা হয়তো অনেকেরই লাস্ট, মানে আমাদের টেক্সটাইল কলেজে সবার শেষে অ্যাডমিশন পরীক্ষা হয়। তো এটা অনেক একটা ডিপ্রেসিং মোমেন্ট যে আমি কোথাও চান্স পাইনি। অনেকেই যারা পরীক্ষা দিবে ম্যাক্সিমামই কোথাও চান্স পাইনি। তো এই পরিস্থিতি থেকে আমরা কিভাবে নিজেদের ওভারকাম করতে পারবো, সবকিছু নিয়ে আমরা কথা বলবো। তো এই পর্যায়ে আমি চাচ্ছি নাফিউল শাওনকে নিজের অ্যাডমিশন জার্নিটা যদি একটু শেয়ার করতো। শাওন। ধন্যবাদ ইব্রাহিমকে। আসলে অ্যাডমিশন জার্নির শব্দটা শুনলেই এখন আমার খুবই খুবই একটা, আমার জন্য আর কি প্যাথেটিক একটা বিষয়। যাই হোক, আমি আসলে সেকেন্ড টাইমের ছিলাম। তো যখন আমি আসলে এই টেক্সটাইলে যে কলেজগুলো, তখন আমাদের সময় হয়তো 7টা কলেজ ছিল প্রথমবার বা সেকেন্ডবার, আমার আসলে খেয়াল নেই কয়টা ছিল। আসলে শেখ হাসিনা ছিল না আর কি, যদিও প্রথমবার। দ্বিতীয়বার শেখ হাসিনা অ্যাড হয়। তো ব্যাপারটা হচ্ছে, আমি আসলে টেক্সটাইল সম্পর্কে আমার কোনো আইডিয়াই ছিল না যে আসলে এটা কি, বা মানে আমি ইন্টারমিডিয়েট লেভেলে থাকতেও এই টেক্সটাইল কলেজগুলো সম্পর্কে কিছুই জানতাম না। তো এটা জানাটা কিভাবে হলো সেটা নিয়ে শুরু করছি। আমার কলেজের একজন আপু ছিল, উনি হচ্ছেন বিটেকে পড়াশোনা করছে। তো করোনার সময়ে ওনাদের টেক্সটাইল কলেজগুলোতে কোনটা বেশি সুন্দর সেটা নিয়ে আর কি ভোটাভুটি হচ্ছিল। তো উনি আমাকে লিঙ্ক শেয়ার করে যে দেখো আর আমার ক্যাম্পাসকে ভোট দাও। তো ওই যে লিঙ্ক, ওই লিঙ্কটা থেকে আসলে আমি টেক্সটাইল যে কলেজগুলো আছে ওই সেটা সম্পর্কে জানতে পারি, এবং আস্তে আস্তে আপুর থেকে অনেক কিছু শোনার চেষ্টা হয় আসলে কলেজগুলো কিরকম বা পড়াশোনার মান কিরকম। তো সেখান থেকে আসলে আমরা টেক্সটাইল কলেজ সম্পর্কে জানা, অর্থাৎ অনলাইন থেকে জানা। এটা কিন্তু আমি আমার ইন্টার লাইফও জানতাম না, হয়তো আমার মতো এখানে অনেকেই আছে যেটা জানতো না। সুতরাং প্রথমে যেটা বুঝতে পারতেছি সেটা হচ্ছে যে আমরা অনেকেই টেক্সটাইল কলেজ সম্পর্কেই জানি না। দ্বিতীয়ত, যখন ভর্তি পরীক্ষা হয়, আমার সেকেন্ড টাইমে আমি পরীক্ষা দিয়েছিলাম, তখন হচ্ছে
আমি সবার শেষে পরীক্ষাটা দিয়েছিলাম, তার আগে যতগুলো পরীক্ষা হয়েছিল ওগুলোতে অ্যাটেন্ড করছিলাম, কিন্তু এটা ছিল লাস্ট পরীক্ষা, সুতরাং খুবই প্রেশার ছিল। এবং আমার এখনো মনে আছে আমি রাজশাহী কলেজে ভর্তি ছিলাম কেমিস্ট্রিতে, আমি পরীক্ষা দিয়ে রাজশাহীতে চলে যাই আর কি। তো এটা চান্স পাবো কি পাবো না ওটা নিয়ে আমার কোনো আসলে অত মাথা ব্যথা ছিল, কিন্তু এরকমও ছিল না যে আসলে চান্স পাইতেই হবে। তো প্রিপারেশনের কথা যদি আমি বলি তাহলে বলবো যে আমি আসলে 2 থেকে 3 দিনের মধ্যে একটা প্রিপারেশন নিয়েছিলাম, বেশি কিছু না, জাস্ট আমি হচ্ছে যে প্রশ্ন ব্যাংক ছিল সেটা পড়ছিলাম একটু কালেক্ট করে আর কি। ওইগুলা করার পর বুঝতে পারলাম যে আসলে কোশ্চেন গুলো খুবই রিপিট হয়। মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে প্রত্যেকটা ভার্সিটিতে যে প্রশ্নগুলো হয় নর্মাল ভার্সিটি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আর কি, গুচ্ছ পরীক্ষা আর কি, যে প্রশ্নগুলো হয়তো হুবহু না হলেও সেম ক্যাটাগরির প্রশ্ন, এখানে যে আহামরি যে অন্য কোনো প্যাটার্নের প্রশ্ন হয় ব্যাপারটা তাও না, প্রায় সেম লেভেল। যারা ভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশন হবে আমি মনে করি যে তাদের বাড়তি কোনো প্রিপারেশন নেওয়ার দরকার আছে বলে আমার মনে হয় না আর কি। তো এটা এরকমই ছিল আমার অ্যাডমিশন জার্নি, অর্থাৎ আমি আসলে শেষ পরীক্ষাটাই দিয়েছিলাম যদি সামনে করি, এবং শেষ পরীক্ষা এটাই দিছিলাম। আর প্রিপারেশনটা আমার মেইনলি ছিল হচ্ছে এই কোশ্চেন ব্যাংক, এবং কোশ্চেন ব্যাংকটা আমি কালেক্ট করছিলাম সম্ভবত অনলাইন থেকে, এবং একটা পিডিএফ দেখে আর কি আমি কোশ্চেনগুলো করছিলাম। এই তো আমার মোটামুটি অ্যাডমিশন জার্নি আর কি। ধন্যবাদ নাফিল ইসলামকে এত সুন্দর করে নিজের অ্যাডমিশন জার্নিটা উপস্থাপন করার জন্য। আমি আমার একটা অ্যাডমিশন জার্নি আছে খুবই ট্র্যাজিক, মানে ফুল অফ ট্র্যাজেডি। তো আমি ওটাও শেয়ার করব, কিন্তু তার আগে আমি চলে যাব সিরাজুল ইসলামের কাছে। ভর্তি পরীক্ষা আসলে কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত এবং এখানে চান্স পাওয়ার জন্য আসলে আমাদের প্ল্যানগুলো কিভাবে সাজানো উচিত, আগামী 10 দিন বা 15 দিন সময় আমাদের হাতে আছে, সেই 15টা দিন সময় আমরা কিভাবে ইউটিলাইজ করতে পারি এই বিষয়ে আমাদের সেশনে যারা জয়েন করতেছে বা যারা এখানে প্রশ্ন উত্তরগুলো শোনার জন্য আসছে, তো তাদের উদ্দেশ্যে কিছু বলো এই বিষয়ে। আসলে এখন অ্যাডমিশন জার্নির সময়টা আসলে সবার কারো ভালো যায় কারো খারাপ যায়। যারা দু একটা জায়গায় সিরিয়াল থাকে বা চান্স হয়ে যায় ওদের জন্য একটু খুব আনন্দের সময়, যাদের কোথাও চান্স হয় না, মানে শেষ ভরসা থাকে যে অমুকটাই শেষ পরীক্ষা, যদি চান্স না হয় আমি সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়া লাগবে। বা যারা হলো সেকেন্ড টাইমার থাকে, লাস্ট কোথাও হয় না কিন্তু শেষ পরীক্ষা থাকে, এই বিশেষ করে আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের পরীক্ষাটাই সবার শেষে হয় আর কি। তো আমার অ্যাডমিশন জার্নি ছিল কি যে আমার প্রিপারেশন ছিল ভার্সিটি প্রিপারেশন, ইঞ্জিনিয়ারিং কোনো প্রিপারেশন ছিল না। প্রথম থেকে ছোটবেলা থেকে শখ ছিল যে ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, কিন্তু ইন্টারমিডিয়েট পাশ করার পর দেখলাম যে ইঞ্জিনিয়ারিং পড়া আমার পক্ষে সম্ভব না, পরবর্তীতে নিলাম হলো ভার্সিটি প্রিপারেশন। তো ভার্সিটি প্রিপারেশন নিয়ে কোথাও যখন চান্স হলো না, শেষ পর্যন্ত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ফর্মটা আমি তুলে রাখছিলাম যে যদি কোথাও না হয় তাহলে এখানে একটা পরীক্ষা দিব আর কি। এই কোশ্চেন সম্পর্কে আমার তেমন কোনো আইডিয়া ছিল না যে কেমন কোশ্চেন হয় আর কি, কিন্তু পরবর্তীতে যখন কোথাও চান্স হলো না তখন আমি একটা কোশ্চেন ব্যাংক কিনছিলাম। অনেকগুলো কোশ্চেন ব্যাংক পাওয়া যায়, আমার ওইটার নাম মনে নাই বর্তমানে, যেটা ভালো সেটা হলো ফেব্রি নলেজ আর কি। তো ওইখানে কোশ্চেন প্যাটার্নটা সুন্দর করে সাজানো আছে, প্রত্যেক ইয়ার ওয়াইজ কোন অধ্যায় ভিত্তিক সাজানো আছে, যে কিভাবে কোন অধ্যায় থেকে বেশি আসছে কোশ্চেন, কোনটার উপর বেশি গুরুত্ব দেওয়া লাগবে। তারপর আছে ওইখানে মডেল টেস্ট আছে, বিশেষ করে ইংরেজির ক্ষেত্রে আর ম্যাথের ক্ষেত্রে। যারা হলো ইসে থেকে আসে আর কি, যারা মেডিকেল পরীক্ষা দেয়, মেডিকেল পরীক্ষা দেওয়ার পর অনেকে আসে ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দেওয়ার জন্য, টেক্সটাইলে পরীক্ষা দেয় আর কি, তাদের জন্য সাজেস্ট থাকবে কি ম্যাথটা আহামরি কঠিন হয় না, যে ইন্টারমিডিয়েট আমরা যে ম্যাথ গুলো করছি ওই ম্যাথ গুলোই ইজি ভাবে যদি আমরা সলভ করতে পারি, মানে আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ম্যাথ গুলো এত ইজি হয় আর কি, যেটা আমরা মুখে মুখে আর সলভ করতে পারি। ওখানে তোমরা খেয়াল করলে দেখবা কি যে 100টা কোশ্চেন মার্ক কিন্তু 2 করে 200 মার্ক, কিন্তু এখানে অনেকেই হয় কি ভয় পায় যে 2 মার্কের প্রশ্ন তাহলে হয়তো অনেক কঠিন হবে আর কি, 2 মার্কের প্রশ্নের জন্য অনেক কঠিন হয়ে যাবে, কিন্তু না। যে কোশ্চেন গুলো ম্যাথ থেকে আসে, ফিজিক্স থেকে আসে, তারপর কেমিস্ট্রি থেকে আসে, এটা আহামরি কোনো কঠিন কোশ্চেন না। যেরকম ইজি কোশ্চেন হয় ভার্সিটিতে
সেম ভাবে আমাদের এই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজেও ওই একই প্যাটার্নে কোশ্চেন হয়। এইখানের ম্যাথ গুলো আমরা মুখে মুখে সলভ করতে পারবো। তো আমার প্রিপারেশনটা ছিল হলো যখন দেখলাম যে কোথাও হচ্ছে না, শেষ আর একটা পরীক্ষায় আছে, সম্ভবত আমাদের পরীক্ষা হয়েছিল 15 কি 17 তারিখে আগস্টের দিকে। তো আমার হাতে ছিল মাত্র 10 দিন সময়। তো এইটা আমি প্রথমে আমার যেহেতু পূর্বে ভার্সিটি প্রিপারেশন নেওয়া আছে, তোমরা যারা অনেকে পরীক্ষা দিবা তোমাদের সবারই আশা করি যে পূর্বে ভার্সিটির পরীক্ষার অভিজ্ঞতা আছে এবং ভার্সিটির প্রশ্ন কিভাবে কি প্রশ্ন হয়, কোন টাইপের কোশ্চেন হয়, কি টাইপের কোশ্চেন বেশি আসে, এগুলো অবশ্যই তোমরা অবগত আছো। তো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের জন্য খুব বেশি একটা ভয় পাওয়ার কোনো কারণ নাই। যদি তোমাদের কাছে কোনো কোশ্চেন ব্যাংক থাকে অথবা কোনো কোশ্চেন ব্যাংক যদি হলো তোমরা কালেক্ট করতে পারো বা পিডিএফ কালেক্ট করতে পারো, তাহলে হবে কি তোমরা ওই কোশ্চেনটা অ্যানালাইসিস করে দেখতে পারবা যে কোন টাইপের কোশ্চেন আসে আর কি। তো এইখানে ম্যাথটা বেশি ইম্পর্টেন্ট দেওয়া উচিত, কারণ ম্যাথ থেকে কোশ্চেনটা খুব ইজি হয়। যদি তোমরা ম্যাথ মুখে মুখে করতে পারো তাহলে দেখা যাবে ম্যাথে অনেক মার্ক তুলতে পারবা। আবার ইংরেজি আছে, যেটা ইংরেজি নাউন প্রোনাউন সেন্টেন্স, যেটা আমাদের ইন্টারমিডিয়েট না এসএসসি লেভেলের যে ম্যাথ আছে, ইংরেজি গুলো আছে, ওইখান থেকে আর কি কোশ্চেন হয়, ওরকম টাইপের কোশ্চেন হয়। আর ওই যে ফিবনালজির বইটা বললাম, ওই বইয়ের মধ্যে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক আর কি, ওই অধ্যায় থেকে কি কি কোশ্চেন আসছে, কোনটা বেশি ইম্পর্টেন্ট, বিগত 3-4 বছরে এই অধ্যায় থেকে কি কি কোশ্চেন আছে, তোমরা এটা যদি অ্যানালাইসিস করো তাহলে দেখতে পারবা কি যে ওইগুলো তো তোমরা পড়ো, তাহলে দেখবা কি ওই সেম প্যাটার্নের ওই কোশ্চেন না থাকলেও সেম প্যাটার্নের ওই টাইপের কোশ্চেন আসবে। আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের প্যাটার্ন খুব বেশি একটা চেঞ্জ হয় না, ওই সেম কাছাকাছি প্যাটার্নের কাছাকাছি ক্যাটাগরির মধ্যে কোশ্চেন হয় আর কি। তো প্রতি বছর 3-4 বছর যদি অ্যানালাইসিস করো তাহলে আশা করি যে তোমরা নিজেরাই বুঝতে পারবা যে কি টাইপের কোশ্চেন হচ্ছে। তো আমি আর বেশি কিছু বলবো না, তে পরবর্তী দিক নির্দেশনা দেওয়ার জন্য ইব্রাহিম দেখো কি আর বলতে চায়। তো আমি এ পর্যন্তই শেষ করতেছি, আর বাকি যদি কিছু বলার থাকে আমি শেষের দিকে আর বলবো আর কি। ধন্যবাদ সিরাজুল ইসলামকে এত সুন্দর করে আসলে মানে প্রশ্নের প্যাটার্ন প্লাস কিভাবে প্রিপারেশন নেব সেই বিষয়গুলো সম্পর্কে বলার জন্য। এই পর্যায়ে আমি সাদমান সাকিবকে কিছু প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আমি তোমার কাছে জানতে চাবো যে তোমার পরীক্ষার দিনের অভিজ্ঞতাটা কেমন ছিল। এর পাশাপাশি আমি তোমার কাছে এটা জানতে চাই যে আসলে পরীক্ষার যে 10-15 দিন বাদ আছে বা এখনো বাকি আছে, এই 15টা দিন আমি কিভাবে ইউটিলাইজ করলে আমি টেক্সটাইল কলেজগুলোতে ভর্তি হতে পারবো। তো এই বিষয় নিয়ে যদি কিছু বলতাম। ধন্যবাদ ইব্রাহিমকে। আমি হচ্ছে গিয়া মানে আমার সাথে যেটা ঘটছিল আর কি আমি সেটাই বলি। আমি প্রথম থেকে হচ্ছে ভার্সিটির প্রিপারেশনের জন্য আর কি কোচিং করছিলাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার কোনো ভার্সিটিতে চান্স হয় নাই। আমি রাজশাহী ইউনিভার্সিটিতে ওয়েটিং এ ছিলাম। আর তারপরে সবার লাস্টে এসে আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের পরীক্ষাটা হয়। কিন্তু প্রথম দিকে আমি জানতামও না যে আমাদের এখানে কোনো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ আছে বাংলাদেশে। আমার একটা বন্ধুর মাধ্যমে আমার জানা যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ আছে। দেন আমি যে অতিরিক্ত যে ডেটটা আর কি দেয়, মানে নির্দিষ্ট ডেট ফুরাই গেছে, তারপরে যে টাইমটা এক্সটেন্ড করে ওই টাইমটাতে আমি হচ্ছে গিয়ে আমার এখানে ফর্ম ফিল আপ করি। তো তারপরে হচ্ছে পরীক্ষার টাইমে অবভিয়াসলি অনেক প্রেশারের একটা সময়। তো পরীক্ষার টাইমটা খুব সুন্দরভাবে ইউটিলাইজ করতে হবে, বিশেষ করে তোমাদের লাস্ট 15টা দিন। এই 15 দিন মনে করো যে আহ এতদিন তুমি যা কিছু করছো এটা কোনো কিছুই মানে মনে করো যে কিছুই না। এই 15টা দিনই হচ্ছে গিয়ে সব থেকে গুরুত্বপূর্ণ সময়। আর তোমরা জাস্ট ফলো করার জন্য তোমরা বাজার থেকে যে কোনো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ রিলেটেড যে কোনো বই তোমরা কিনে নিতে পারো, কিন্তু শুধু বই কিনলে হবে না, এটা তো অবশ্যই একটা ব্যবহার করতে হবে। তো তোমরা ফার্স্টের দিকে চেষ্টা করবে যে অধ্যায় ওয়াইজ যে কোশ্চেন গুলো দেওয়া থাকবে এই কোশ্চেন গুলো তোমরা হচ্ছে কি পড়ার চেষ্টা করবো। যতগুলো কোশ্চেন থাকবে সবগুলোই পড়বো। যে তোমরা যে এখান থেকে কিছু বাদ দিবা যে এই কোশ্চেনটা হার্ড বলে এটা বাদ, আমি এটা পড়বো না, এমন করলে হবে না। যতগুলো কোশ্চেন থাকবে সবগুলো কোশ্চেনই পড়তে হবে। আর দেন ওই অধ্যায় ভিত্তিক কোশ্চেন গুলো সলভ করার পরে তোমরা দেখবা যে বইয়ের লাস্টের দিকে বা মিডিল পার্টটাতে তোমাদের কিছু প্র্যাকটিসের জন্য কিছু কোশ্চেন দেওয়া থাকবে। তো ওই কোশ্চেন গুলো তোমরা প্র্যাকটিস করবা, তাহলে তোমাদের একটা ধারণা তৈরি হবে যে না, আমি মেইন পরীক্ষাতে দিয়ে এই প্যাটার্নের কোশ্চেন গুলো
হয় তাহলে আমার মার্ক কেমন আসতে পারে, বা আমি কত মার্ক পাবো, দেন আমার আরো বেশি পড়তে হবে কিনা, বা আমার জাস্ট এইটুকু পড়লে হবে কিনা, এটা তোমরা নিজেরাই বুঝতে পারবা। কারণ তোমাদের অ্যাডমিশন অভিজ্ঞতা আশা করি এতদিনে হয়ে গেছে, কিছুটা হইলেও তোমরা বুঝতে পারতেছো যে আসলে কেমন ধরনের কোশ্চেন হয় বা কোশ্চেনের প্যাটার্নটা কেমন হতে পারে। কিন্তু যদিও এটা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, কিন্তু এখানে যে তোমার আহামরি কোশ্চেন খুব হার্ড হয় সেটা আমি বলবো না। কারণ এখানে হচ্ছে কি আমাদের সবার লাস্টে পরীক্ষা হয়, তো অবশ্যই কোশ্চেন প্যাটার্নটা তোমাদের অনুকূলেই থাকবে। আর তোমরা ম্যাথের সাইডটা নিয়ে খুব বেশি টেনশন করবো না যে ম্যাথ একটা ইঞ্জিনিয়ারিং, এখানে ম্যাথ তো খুব হার্ড আসবে, এমন কিছুই না। তোমাদের হচ্ছে গিয়ে আর এখানে মনে করো যে হিউজ পরিমাণ কোশ্চেনই রিপিটেড হয়। তো তোমরা জাস্ট প্রিভিয়াস কয়েকটা বছর, 5 বছর বা 10 বছরের কোশ্চেন যদি তোমরা অ্যানালাইসিস করো, তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবা যে এখানে মানে অনেক অনেক 80%-এর উপরে কোশ্চেন তোমার রিপিটেড হবে। তো তুমি যদি সুন্দরভাবে ওই 10টা বছর বা 5টা বছরের কোশ্চেন তুমি যদি সুন্দর মতো পড়ে আসতে পারো, তুমি যদি সুন্দর মতো আহ, শিখে আসতে পারো, তাহলে মনে করো যে কোশ্চেন প্যাটার্নটা সেমই থাকবে, জাস্ট ভ্যালুগুলো একটু চেঞ্জ করে দিবে। যেন তোমার যে প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনটা আসছে তুমি যেন হুবহু ওই কোশ্চেনটা তুমি পাবা না, জাস্ট কোশ্চেনের মানগুলো চেঞ্জ করে দিবে। তো তুমি যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা ভালো মতো করো, তাহলে অবভিয়াসলি তুমি এই কোশ্চেনটাও পারবা। তো আর আমিও ঠিক সেম ভাবেই আর কি, যে আমার প্রথমত যেহেতু একদম লাস্ট পরীক্ষা, আমি তো আমার মাইন্ড সেট আপ করে নিয়েছিলাম যে আমার হয়তো কোথাও চান্স হবে না, আমার সেকেন্ড টাইম দেওয়াই লাগবে। আমি ছিলাম হচ্ছে ফার্স্ট টাইমার। তো আমি মেন্টালিটি সেট করে নিয়েছিলাম যে আমি সেকেন্ড টাইম পরীক্ষা দিব। তারপরে এখানে পরীক্ষা দিতে আসলাম। আর লাস্টের দিকের পরীক্ষা যখন তোমার কোথাও চান্স হবে না, তখন তোমার মনোবল, তোমার মেন্টালিটি খুবই মানে বিচ্ছিরি একটা অবস্থায় সিচুয়েশনের ভিতর দিয়ে তোমরা যাবা। আমরা নিজেরাও গেছি, আমরা জানি। তোমাদের ফ্যামিলির উপর একটা প্রেশার আসবে, ফ্যামিলি থেকে তোমাদের উপর একটা প্রেশার আসবে। হয়তো তারা ডিরেক্টলি বলবে না, বাট তাদের মুভমেন্ট, তাদের কথাবার্তা শুনে তোমরা এমনি বুঝতে পারবা যে তারা আসলে কি বলতে যাচ্ছে। তাছাড়া শুধু ফ্যামিলি বলে কথা না, এখানে অনেক ফ্যামিলি সাপোর্ট করে এই টাইমটাতে, আবার অনেক ফ্যামিলি করে না। কিন্তু সব থেকে বেশি কষ্ট দেয় কখন, যখন দেখবা যে তোমার ক্লাসের তোমার থেকে একটা খারাপ স্টুডেন্ট, সে একটা ভার্সিটিতে সিট সে অর্জন করে ফেলছে, বাট তুমি কোথাও চান্স পাও নাই। এই টাইমটা সব থেকে একটা মানে মানে জঘন্যতম একটা সময়, যে তুমি জাস্ট মানে নিজের মনরে বুঝ দিতে পারবা না যে আমি কোথাও চান্স পাই নাই। কিন্তু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ যে খুব খারাপ বা এখানে কিচ্ছু হবে না, এমন কিচ্ছু না ভাইয়া। তোমার তোমার একটা বন্ধু, সে তোমার একটা মানে নামকরা বিশ্ববিদ্যালয়, তোমার পিওর একটা সাবজেক্টে পড়তেছে, ধরো বায়োলজিতে পড়তেছে, বা ধরো ম্যাথমেটিক্সে পড়তেছে, বা ধরো ফিজিক্সে পড়তেছে, বা আর্টসের যে কোনো একটা সাবজেক্টে সে পড়তেছে। সে ওখান থেকে 4 বছর বের হওয়ার পরে সে কি করবে? তার কি কি সুযোগ আছে চাকরির? হয় তার ওই ভার্সিটিতে টিচার হিসেবে থাকতে হবে, তার জন্য তার মার্ক প্রতি সেমিস্টারে 4 আউট অফ 4 রাখতে হবে, বা 3.95 এর উপরে রাখতে হবে। আর না হইলে তার কি করতে হবে, তার সেকেন্ড অপশন কি, বিসিএস বা ব্যাংক জব। মানে তার বের হওয়ার পরেও পড়াশোনা করতে হবে। কিন্তু সত্যি কথা বলতে, তুমি যদি এই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হও, তাহলে এখান থেকে তুমি বের হওয়ার পরে তোমার কিচ্ছু নাই, তোমার কোনো সিজি নাই, তোমার কোনো যোগ্যতা নাই, তোমার কিচ্ছু নাই। তোমার জাস্ট কি আছে, লিডারশিপ আছে, কথা বলার ক্যাপাবিলিটি আছে, ইন্টারভিউ ফেস করার মতো তোমার একটা কনফিডেন্স আছে। তুমি জাস্ট এই কয়েকটা জিনিসটা কাজে লাগায় তুমি অনেক ভালো ভালো ইন্ডাস্ট্রিতে, অনেক ভালো ভালো পোস্টে তুমি যাইতে পারবে। এবং এখান থেকে বের হওয়ার পরে তোমার চাকরি বাকরি নিয়ে কোনো টেনশনই করা লাগবে না। চাকরি তোমারে খুঁজে নিবে, তোমার চাকরি খোঁজা লাগবে না। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আর এটা অ্যাডমিশন টেস্ট অবশ্যই একটা প্রস্তুতিমূলক পরীক্ষা। তো আশা করি তোমরা সুন্দর মতো এই 15টা দিন ইউটিলাইজ করলে তোমরা অবশ্যই চান্স পাবে। ধন্যবাদ। ধন্যবাদ সাদমান সাকিবকে। আই গেস সবাই খুবই মোটিভেটেড, বিশেষ করে চাকরি বাকরির কথা শুনলে গায়ে একটা জোশ আসে। তো আশা করি জোশটা সবার ভিতরে আসছে। তো আমি এখন আমার নিজের কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব। আশা করি এটা অ্যাডমিশন টাইমে যে ডিপ্রেশনের কথাটা আমরা শুনতেছি, বা হচ্ছে আমরা অ্যাডমিশনে কেন ওই জায়গায় ভর্তি হবো, সবকিছু মিলে একটা কমপ্যাক্ট স্টোরি। তো আসলে আমার অ্যাডমিশন লাইফটা খুবই মানে অন্যরকম। এটা আসলে একটা নর্মাল লাইফ বলা চলে না। আমি ফার্স্ট টাইমে পড়াশোনা করি নাই, সো কোথাও চান্স পাইনি, এটা রিয়ালিটি। তো সেকেন্ড টাইমে আমি মোটামুটি বাসায় বসে চেষ্টা করছি নিজে, উইদাউট এনি কোচিং, উইদাউট এনি মেন্টর। আমি নিজে অনলাইনে নিজের যতটুকু এক্সপ্লোর করা যায় সেই এক্সপ্লোর করে নিজের থেকে প্রিপারেশনগুলো নিছি। তো নেওয়ার পরে পরীক্ষা দিয়েছিলাম আর ইউ অ্যান্ড জিএসটি। তো আর ইউতে আমার মানে মেরিট আসে
যা আসে ওখানে চান্স পাওয়া পসিবল না, মানে মোটামুটি 1.5-2 মার্ক বা 3 মার্কের জন্য হয়তো আমি চান্স পাইনি। সেকেন্ডলি আমার জিএসটির খাতাটা কোনো একটা কারণে বাতিল হয়, তো আমি এদিকে ডিপ্রেসড। আমার যারা মোটামুটি পড়ালেখা করা ফ্রেন্ড সার্কেল ছিল সেই জোনে, তারা মোটামুটি ফার্স্ট টাইমে চান্স পেয়ে গেছে, 4-5 জন মেডিকেলে, 2-1 জন ইঞ্জিনিয়ারিং এ ভালো জায়গায় পড়াশোনা করতেছে, আর বাদ বাকি যারা আছে তারা প্রাইভেটে ভালো একটা জায়গায় ভর্তি হয়ে গেছে। তো আমি সেখানে সেকেন্ড টাইমের প্রিপারেশন নেওয়া শুরু করি, তাও মানে নিজে নিজে, কারোর কোনো হেল্প ছাড়া। তো অ্যাডমিশন প্রিপারেশন নিয়ে মোটামুটি পরীক্ষা দেওয়ার পরে আমার সব পরীক্ষা যখন শেষ, আমি কোথাও চান্স পাই নাই। সেই মোমেন্টে আমার খুবই ক্লোজ 2টা ফ্রেন্ড যারা ফার্স্ট টাইমেও চান্স পেয়েছিল না, তাদের ভিতরে একজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে লতে ভর্তি চান্স পেলো, এবং আরেকজন ফ্রেন্ড চান্স পাইলো হচ্ছে রাজশাহী ভার্সিটিতে মার্কেটিং এ। তো সেই মোমেন্টে হয় কি, বাসার সামনের ফ্রেন্ড যখন চান্স পায়, আমি যতক্ষণ কেউ চান্স পায় না ততক্ষণ পর্যন্ত আমার বাসা মোটামুটি ব্যালেন্স ছিল, সাপোর্টিভ ছিল, আমার স্ট্রাগলটা তারা দেখতেছিল, কারণ আমি বাসায় প্রিপারেশন নিচ্ছিলাম, আমি অন্য কোথাও যাইনি। তো তারা সাপোর্টিভ ছিল। বাট যখন এই 2টা নিউজ আমার বাসায় আসছে, তখন বিষয়টা কেমন হয়েছে যে আমি চোখের বালি হয়ে গেছি। স্বাভাবিক, বিকজ ফ্যামিলির একটা এক্সপেকটেশন থাকে, ফ্যামিলি যখন সাপোর্ট দিচ্ছে একটা বাজে সিচুয়েশনে, তো তাদের এক্সপেকটেশন থাকে আমি তাদের কিছু সার্ভ করব। তো সেই সার্ভ যখন করতে পারবো না, তখন তাদের ব্যবহার না হোক, কথাবার্তা না হোক, বুঝতে পারবা তুমি, যখন তোমার দিকে তাকাবে তুমি বুঝবা যে হ্যাঁ সামথিং লাইক দ্যাট মিন করতেছে। এবং এটাই স্বাভাবিক, এটা যদি তুমি তাদের জায়গায় থাকো তুমিও সেটাই করবা, বিকজ তাদের ফেস লস হচ্ছে তোমার জন্য। এখন এরকম সিচুয়েশনে আমি টোটালি ডিপ্রেসড, মানে ভেঙে পড়ছি একরকম, ঠিক আছে। আমার যা আগের প্রিপারেশন ছিল সেটাই শেষ, আমি আর কোনো প্রিপারেশন নেই। এর ভিতরে এগ্রিতে পরীক্ষা দিলাম, খুবই বাজে অবস্থা, মানে আমার জিএসটির খাতা বাতিল হওয়ার কারণে খুবই ডিপ্রেস ছিলাম আমি, ঠিক আছে। তো এই পর্যায়ে বাসার অবস্থা তো যাচ্ছে তাই, নিজের মেন্টাল কন্ডিশনও যাচ্ছে তাই। তো এই সিচুয়েশনে আমাদের পরীক্ষা ছিল 17 তারিখ, অর্থাৎ এগ্রির পরীক্ষার 7 দিন পরে, 7 দিন কি 8 দিন পরে। তো আমি পরীক্ষা দিব না, কারণ আসলে ফেইলিওর একটা লিমিট পর্যন্ত নেওয়া যায়। আমি ফেল করতেছি কন্টিনিউয়াসলি, আমি জানি যে আমাকে দ্বারা কিছু হবে না, আমি এতটাই ডিপ্রেস ছিলাম যে আমি বলতেছি আমি পরীক্ষা দিব না। তো কারেন্ট টাইমে আমি ভর্তি ছিলাম আমার বাসা পাবনাতে, আমি পাবনা অ্যাডওয়ার্ড কলেজে ফিজিক্সে ভর্তি ছিলাম। তো আমার আব্বু আমাকে বললো কি যে যেহেতু পাবনায় থাকতে হবে, তুই যা পরীক্ষাটা দিয়ে একটা ম্যাচ ঠিক করে চলে। আমি বললাম না আমি যাবো না, পরীক্ষা দিব না, আমি পরে যা ম্যাচ ঠিক করবো। তোমার বলতেছে না যা, ফর্ম ফিল আপ করছিস, যাওয়াই লাগবে, যা। তো আমি আমার এক ভাগ্নের সাথে করে নিয়ে হচ্ছে গেলাম। এখন যাওয়ার পরে মানে অন্য সব পরীক্ষাতে আমরা বেসিক্যালি কি করি, অ্যাডমিশন পরীক্ষায় আমি যেটা পার্সোনালি করছি, দেখা যাচ্ছে পরীক্ষা যদি 10টা হয়, আমি অ্যাডমিশনের মানে সেন্টারে যাচ্ছি 9:30 বা 9:40, হলে ঢুকতেছি 5 মিনিট আগে, গিয়ে বসতেছি, কারণ ওখানে যত বেশি সময় থাকবো তত বেশি নার্ভাসনেস প্লাস লাস্ট মোমেন্টের পড়াগুলো অনেক বেশি কাজে লাগে, আমরা জানি। তো আমি পরীক্ষা দিতে গেছিলাম, আমি পরীক্ষা দিতে গেছিলাম অলমোস্ট 8:30 বা 8:15 দিকে আমি সেন্টারে পৌঁছাই। 1.5 ঘন্টা আমি বাইরে বসে দেখতেছিলাম কে কি করতেছে, অনেকে অনেক কিছু করতেছিল, তো দেখতেছিলাম আর মজা নিচ্ছিলাম আমি আর আমার ভাগ্নে মিলে, কারণ আমরা তখন ফেল করতেছি, আমাদের অবস্থা খুবই শোচনীয়, ঠিক আছে। তো ওই অবস্থায় আসলে এইগুলা করা ছাড়া কোনো কিছু মাথায় আসতেছিল না। তো পরীক্ষার হলে ঢুকলাম, ঢোকার পরে দেখি মোটামুটি আমার আশেপাশে সবাই পিন ড্রপ সাইলেন্স, ওরা খুব সিরিয়াস, তখন ড্যাম সিরিয়াস আবার পরীক্ষা। তো আমি মোটামুটি একটা জিনিস বুঝলাম কি, যে আমি বাদে হয়তো সবাই সিরিয়াস, এরকম একটা বিষয়। তো আমার মজা লাগতেছিল যে কি করতে আসছি। তো আমি জানতাম যে হচ্ছে 1 ঘন্টা 10 মিনিট পরীক্ষা হয়। তো আমার মানে টেন্ডেন্সি ছিল যে আমি 1 ঘন্টা 10 মিনিট পুরোটা কাজে লাগাবো এবং 100টাই দাগায় চলে যাবো, 100টা এমসিকিউ দাগাবো, এখন পরে যা হয় দেখা যাবে, এরকম একটা বিষয়। আমি চান্স পাওয়ার জন্য পরীক্ষা দিতে যাইনি। বাট যখন আমার হাতে প্রশ্নটা আসলো, বিশেষ মানে এটা হয়তো অনেকে ভাববে যে এটা আমি ভুল বলতেছি, বাট আমাদের যে ম্যাথটা আসলে এমন একটা সাবজেক্ট অ্যাডমিশনের ক্ষেত্রে যে এখানে সবচেয়ে বেশি ক্রিটিক্যাল প্রশ্ন হয়। তো আমি যখন দেখি যে অলমোস্ট 50% ম্যাথ ডিরেক্ট মানে সূত্র আসছে, এবং কাইন্ড অফ আমার কাছে ফ্যামিলিয়ার খুব, ঠিক আছে। তো আমি দাগানো শুরু করলাম, এক পাশ থেকে দাগাইতে দাগাইতে দেখা যাচ্ছে কি যে আমি মোটামুটি একটা লেভেলে যা দেখলাম যে 70+ আমি অ্যাকুরেট দাগাইছি। তো আমার তখন আর মাথায় এটা আসলো না যে আমি যেগুলো জানি না সেগুলো দাগাবো। তো সেইগুলো যখন আমি শেষ করে আসি, পরে 4-5 দিন পরে রেজাল্ট দিছে, 3 দিন পরে মেবি রেজাল্ট দিছে, আমি রেজাল্টও চেক করিনি। তো বাসার অবস্থা তখনও ওরকম। লাস্টে এসে আমার হচ্ছে
4 দিন না 5 দিন পরে আমার ফোনে মেসেজ আসলো যে আমি সিলেক্টেড হয়েছি সেখানে আনার জন্য, মানে আর কি যে এখন যেটা গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। তো আমি বাসায় ফার্স্টে বলি কি আমার ইন্টেনশন ছিল এমন যে আমি ভর্তি হবো না, কারণ কলেজে কে ভর্তি হবে, টেক্সটাইল কলেজের নাম আমি তার আগে কোনোদিনও শুনিনি, আমি জাস্ট পরীক্ষা দেওয়া তাই দিছি। এখন এমন মোমেন্টে আমার বাবা তার কলিগ প্লাস হচ্ছে আমার একজন দুলাভাই আছে টেক্সটাইল রিলেটেডে, মানে মোটামুটি ভালো একটা পর্যায়ে আছে, তো ওনার সাথে যখন কথা বলে তো তারা এমন কিছু কথা বলে যে কথাগুলো আমাকে মোটিভেটেড করে। তো সেই মোমেন্ট থেকে আমি খুবই এক্সাইটেড যে আসলে টেক্সটাইল সেক্টরটা আমাদেরকে কি অফার করতে পারবে। তো তারপরে ক্যাম্পাসে আসছি, আসার পরে সিনিয়র ভাই প্লাস ক্যাম্পাসের বিগত ইতিহাস বা আমাদের সিনিয়রদের অ্যাচিভমেন্ট প্লাস আদার্স ক্যাম্পাসের ভাইরা বের হওয়ার পরে কি কি জায়গায় পৌঁছাইছে, এই জিনিসটা জানে মানে নিজেকে এতটাই লাকি মনে হয় যে আমি এই জায়গায় আসছি জন্য আমি স্যাটিসফাইড, আই ক্যান ডু মাচ বেটার ইন দিস ফিল্ড, যদি আমি অন্য জায়গায় থাকতাম তার থেকে বেটার করতে পারবো, এটা আমার মনে হয়। তো যারা এখন ডিপ্রেশনে আসো ভাই, একটা টাইমও ওয়েস্ট করার মতন টাইম না। আমি যদি আরো ভালো করে প্রিপারেশন নিতাম হয়তো আরো পুরাতন ক্যাম্পাসে যাইতে পারতাম। হ্যাঁ, পুরাতন ক্যাম্পাস মানে একটা অ্যালামনাই, স্ট্রং অ্যালামনাই অ্যাসোসিয়েশন, স্ট্রং ব্যাকআপ, স্ট্রং লিঙ্ক আপ, তো যাইতে পারতাম। সো তোমরা যারা এখনো বসে আছো, ডিপ্রেশনে আছো, আমার মনে হয় এই 15টা দিন তোমাদের লাইফের কি পয়েন্ট হইতে যাচ্ছে, নিজেদের লাইফটা টপ একটা জায়গায় নিয়ে যেতে। বাংলাদেশে তুমি যে কোনো জায়গায় যাও, যে কোনো জায়গায় যাও, সেক্ষেত্রে তোমার কিছু লিমিটেশন থাকবে। এখন সবাই হাইপ থাকে বিসিএস ক্যাডার, এই হবো সেই হবো হ্যান ত্যান, যাই হোক, বাট টেক্সটাইল সেক্টর এমন একটা সেক্টর যেখানে তুমি সত্যি কথা বলতে যেখানে তুমি টপ জায়গায় যেতে পারবা। কজ তুমি বিসিএস ক্যাডার মানে তোমার হালাল ইনকাম করে হাই ক্লাস লাইফ লিড করার মতন আসলে সম্ভব না, এটা সবাই জানে রিয়েলিটি। বাট এই একটা সেক্টর যেখানে তুমি হালাল টাকা দিয়ে নিজের লাইফটা এক কথায় পশ লেভেলে নিয়ে যেতে পারবে। এটা আমি মনে করি ছেলেদের জন্য খুব বড় একটা মোটিভেশন হতে পারে। সো এইটুকুই বলতেছি। এরপরে অ্যাডমিশন রিলেটেড কিছু গাইডলাইন দেওয়ার জন্য, মানে আমাদের সাবজেক্ট ওয়াইজ কি কিভাবে পড়লে আমরা একটু আগাই যেতে পারবো অন্যদের থেকে, সেই বিষয়ে নাফিল শাওনকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ ইব্রাহিমকে। আমরা ইব্রাহিমের মুখে অনেক ইমোশনাল জার্নির কথা শুনলাম, সাদমান সাকিবের মুখ থেকে তাদের জার্নির কথাগুলো শুনলাম। তো এখান থেকে যেটা আমরা রিয়েলাইজ করতেছি সেটা হচ্ছে যে আসলে অ্যাডমিশন জার্নিটা আসলে সবার জন্যই একটা এক্সপিরিয়েন্স, এবং সেই এক্সপিরিয়েন্সটা মোটেও সুখকর নয় আমার যেটা মনে হয়। আসলে আসলে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে অ্যাডমিশনে লাক অনেকটাই ফেভার করে, এটা আমরা পরে হয়তো বুঝতে পারি অথবা বুঝতে পারি না। তো যাই হোক, অনেক জার্নির কথা শুনলাম, এবার আমরা আসলে মেইন টপিকে আসি। তো গাইডলাইনের কথা বলতে গেলে আমাকে প্রথমে বলতে হবে হচ্ছে ফিজিক্সের কথা, কেমিস্ট্রির কথা, ম্যাথের কথা। এই তিনটা সাবজেক্ট একদম মেইন সাবজেক্ট। তিনটা সাবজেক্টের থেকে একদম বেসিক লেভেলের যে প্রশ্নগুলো আছে সেগুলোই প্রশ্ন হয়, এর বাইরে কোনো প্রশ্ন হয় না। যেগুলো হচ্ছে একটু কমপ্লেক্স টাইপের, আমরা অনেকেই অ্যাডমিশনের সময় মনে করি যে আমাদের বুটেক্সের যে প্যাটার্ন গুলো আছে সেগুলো পড়তে হবে, এই ধারণা সব থেকে বড় একটা ভুল ধারণা। এখানে বুটিক্স রিলেটেড কোনো প্রশ্নই হবে না। হ্যাঁ, বুটিক্স টাইপের যে স্ট্যান্ডার্ডটা ফলো করার প্রশ্ন সেই লেভেল প্রশ্ন হতে পারে, সেগুলো হচ্ছে একদম ইজি যে বেসিক টাইপের প্রশ্নগুলো আছে সেগুলো। যেমন আমি যখন ফিজিক্সের কোশ্চেনগুলো যখন অ্যানালাইজ করছিলাম তখন দেখছিলাম যে এখানে আহামরি যে খুব ক্যালকুলেশন করতে হবে ব্যাপারটা কিন্তু তা না। আমরা অনেকেই একটু দ্বিধায় ভুগি যে এখানে তো এমসিকিউতে 1 মার্ক থাকার কথা, কিন্তু এখানে 2 মার্ক কেন? হয়তো কোশ্চেন একটু বড় হবে বা ক্যালকুলেশনটা একটু বড় হবে, ব্যাপারটা আদৌ তাও না। এখানে জাস্ট 2 মার্ক দিয়ে রাখছে এখানে একটা মাইন্ড গেম খেলার জন্য, যে আমি ভুল করলেই কিন্তু আমার নেগেটিভ মার্কও -2 হচ্ছে, আবার ঠিক করলেও কিন্তু +2 হচ্ছে। এই যে এই জাস্ট এই বেসিক পার্থক্যটা আছে। এখানে যে মার্ক 2 জন্য যে প্রশ্ন খুবই হার্ড বা মিডিয়াম টাইপের প্রশ্ন অবশ্যই আছে, সবগুলো ইজি প্রশ্ন ব্যাপারটা তাও না, আবার সবগুলো যে হার্ড একদমই হার্ড প্রশ্ন যে নাই তাও না। মোটামুটি আমি যেটা মনে করি যে 60% একদম ইজি থাকবে, বেসিক লেভেল থেকে থাকবে, বাকি 30% মিডিয়াম রেঞ্জের প্রশ্ন থাকবে, 10% যেটা থাকবে এটা হচ্ছে হার্ড টাইপের একটু প্রশ্ন থাকবে। প্রথমে যদি ফিজিক্স নিয়ে একটু কথা বলি, ফিজিক্সে আমার যেটা এখনো মনে আছে যে ফিজিক্সে আমার কিছু কিছু প্রশ্ন এমন ছিল যেগুলো হচ্ছে একদম কথার মতো, যে কথার মতো প্রশ্ন বলতে আমি যেটা বুঝাচ্ছি হচ্ছে মেডিকেল অ্যাডমিশনে আমরা যে প্রশ্নগুলো দেখছিলাম ফিজিক্সের ওই রকমই থাকে, এবং সর্বোচ্চ থাকলে 3 থেকে 5টা ক্যালকুলেশন থাকবে, এর বেশি ক্যালকুলেশন থাকে না, এবং ক্যালকুলেশনগুলো খুবই ইজি হয়। এখানে ক্যালকুলেটর প্রয়োজন একদমই হয় না আমার
যেটা মনে হয়েছে আর কি। এবং যদি আমি বলি যে প্যাটার্নটা কিভাবে বুঝতে পারবো, সেটা হচ্ছে যে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করা। যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করা খুবই গুরুত্বপূর্ণ। ইভেন আমরা যে লেভেল 3টা পার করছি, এখন তো আমরা থার্ড ইয়ারে আছি, আমরা কিন্তু এই একাডেমিকেও কিন্তু প্রিভিয়াস যে কোশ্চেনগুলো আছে ওইগুলাই ফলো করি, ওইগুলো থেকে এখনো কমন পাই। তো অ্যাডমিশনে কেন পাবো না? অ্যাডমিশন আরো বেশি পাবো, এটা কিন্তু একদম খুবই একটা ফিক্স বলে দিলাম আমি। সুতরাং আমি যেটা বারবার বলতেছি সেটা হচ্ছে যে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করাটা খুবই গুরুত্বপূর্ণ, ফিজিক্সের জন্য হোক, কেমিস্ট্রির জন্য হোক, ম্যাথের জন্য হোক। ইভেন আমি মনে করি 60% প্রশ্ন তুমি কোশ্চেন ব্যাংক থেকেই পাবা। এটা আমি তোমাকে এক প্রকার গ্যারান্টি দিতে পারতেছি। তুমি 60% কোশ্চেন ব্যাংক থেকে পাবা নির্দ্বিধায়। জাস্ট ফলো করে যাও, কোশ্চেন ব্যাংক করে যাও। কেমিস্ট্রির কথা বলি, কেমিস্ট্রিতে আমরা মোটামুটি সবাই একটু জৈব যৌগের কথা শুনলে খুবই ভরকে যায় বা ভয় পাই। জৈব যৌগ থেকে কেন প্রশ্ন থাকে, কিন্তু আহামরি কঠিন প্রশ্ন থাকে না। বেসিক লেভেল থেকে 2টা প্রশ্ন থাকবে এবং হার্ড লেভেল থেকে হয়তো 1টা না 2টা প্রশ্ন থাকতে পারে, এবং সবগুলো হবে মিডিয়াম রেঞ্জের। এবং কেমিস্ট্রি তো ক্যালকুলেশন সম্ভবত 2 থেকে 3টার মতো ক্যালকুলেশন আসছিল আমাদের সময় আর কি। তারপর ম্যাথের কথা, ম্যাথ হচ্ছে যদি উদাহরণ দিই তাহলে হচ্ছে কৃষি পরীক্ষা, এগ্রিকালচার পরীক্ষাগুলোতে আমরা যে টাইপের ম্যাথগুলো করি আর মানে সেই লেভেলের ম্যাথগুলো দেবে। এখানে আহামরি কঠিন কোনো ট্রিক্সের ম্যাথ দেবে, জাস্ট সূত্র ফাইলে ম্যাথগুলো হয়ে যাচ্ছে। এই তো বেসিক 3টা প্রশ্ন, মানে 3টা সাবজেক্টের প্রশ্ন। এবার যদি ইংলিশের কথা বলি, ইংলিশটা আমার কাছে মোটামুটি একটু স্ট্যান্ডার্ড মানেরই লাগছিল, ইজি লেভেলে লাগছিল ব্যাপারটা তাও নয়। আমার ইংলিশে আমার মনে আছে যেখানে তোমার হচ্ছে আর্টিকেল নিয়ে কিছু প্রশ্ন ছিল, তারপরে হচ্ছে প্রিপজিশন নিয়ে প্রশ্ন ছিল, নাউন কোনটা প্রোনাউন কোনটা, এই টাইপের প্রশ্নগুলো ছিল। বেসিক বাট একটু স্ট্যান্ডার্ড টাইপের প্রশ্নগুলো ছিল। এবং আমি মনে করি যে চান্স পাওয়ার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ যে ভূমিকা রাখে সেটা হচ্ছে ইংলিশ। ইংলিশে যেহেতু ইংলিশের মার্কটা একটু কম থাকে বাকি সাবজেক্টগুলোর তুলনায়, আমরা খুব একটা গুরুত্ব দিতে চাই না যে ইংলিশ অল্প কয়েকটা প্রশ্ন আছে হলেই হবে বা না পারলে না। এই যে ধারণাটা, এই ধারণাটা কিন্তু সব থেকে বড় ভুল। অ্যাডমিশন জার্নিতে আমি যেটা রিয়েলাইজ করি যে একটা ইজি প্রশ্ন যদি তুমি মনে করো যে না আমি এটা পারবো, ওইটা তোমার সব থেকে বড় ভুল ধারণা। তুমি মনে করতেছো আজকে আমি পারতেছি, কালকে তুমি ভুলে যাবা। এটাই হয়, এটা হবেই, এটাই স্বাভাবিক, এটা হিউম্যানদেরই কাজ, আমাদেরই কাজ, ঠিক আছে? সুতরাং এখানে কোনো প্রশ্ন অবহেলা করা যাবে না। তুমি যে প্রশ্নটা পারো ভালো কথা, তুমি পরের দিন সেই প্রশ্নটা একবার হলো 1 সেকেন্ডের হলো তুমি সেই প্রশ্নটা আবার দেখবা। এই ভেবো না যে ওই প্রশ্নটা পাওয়ার জন্য দেখবো না, ব্যাপারটা একদমই সেটা করা যাবে, এটা খুব বড় একটা ভুল। আজকে যেটা পড়তেছো কালকে একবার হলো সেটা দেখবা, প্রশ্নটা দেখবা, ঠিক আছে? তো আমি মনে করি যে বিগত সালের যে প্রশ্নগুলো আছে 3 থেকে 4 সাল করলেই এনাফ। হ্যাঁ, বেশি পড়ার কোনো দরকার আছে বলে মনে হয় না। এবং গাইডলাইনের যদি তোমরা অনেকে আমাকে প্রশ্ন ব্যাংকের কথা বলতে পারছো, ভাইয়া কোন কোন প্রশ্ন ব্যাংক করলে ভালো হবে বা কোন কোন প্রকাশনী প্রশ্ন ব্যাংকগুলো করলে ভালো হবে। প্রশ্ন ব্যাংকে আসলে যে কোনো প্রকাশনীটা পড়াই এনাফ, ঠিক আছে? এখানে যে আমাকে জয় করতেই করতে হবে ব্যাপারটা তাও না, প্রশ্ন কিন্তু সবগুলোতে সেম থাকে, একটু অ্যান্সার গুলা সুন্দর মডিফাই করা থাকে। এই আমার কথা যদি বলো, আমি হচ্ছে সম্ভবত অ্যাসপেক্ট সিরিজের একটা প্রশ্ন ব্যাংক ছিল, ওইটা পড়ছিলাম। প্রথমে পিডিএফ নিছিলাম, পরে পিডিএফ পড়তে ভালো লাগছিল না, তখন আর কি অ্যাসপেক্ট সিরিজ থেকে যে টেক্সটাইল রিলেটেড একটা কোশ্চেন ব্যাংক ছিল ওইটা নিছিলাম। তো এইভাবে আর কি অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিছিলাম। তো যদি গাইডলাইনের কথা বলতে হয়, আমি বারবারই এটাই বলতেছি যে গাইডলাইনের তেমন কিছু নেই। এতদিন পরীক্ষা দিয়ে আসছো, এই পরীক্ষাটা ওইভাবেই দিবা, কোনো প্রেশার নেই, জাস্ট রিল্যাক্সে পরীক্ষা দিবা। এবং যে বেসিক লেভেল কোশ্চেনগুলো আছে ওইগুলোই করবা। এবং রিপিটেড কোশ্চেন, আমি বারবার একই কথা বলছি, কোশ্চেন 60% কিন্তু প্রায় রিপিটেড হবে। সুতরাং কোশ্চেন ব্যাংকের উপর জোর তো খুবই খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তুমি হয়তো বলতে পারো ভাই আমি তো ভার্সিটি প্রিপারেশন নিছি, আমার তো কোশ্চেন ব্যাংক না দেখলেও হবে। দেখো, চাবিতে একরকম প্রশ্ন হয়, ইবিতে একরকম প্রশ্ন হয়, বা ঢাবিতে একরকমের প্রশ্ন হয়, কিন্তু কোশ্চেন প্যাটার্নগুলো কিন্তু প্রায় সেম। ঠিক এখানে টেক্সটাইলেও তুমি কোশ্চেন প্যাটার্নটা তোমাকে বুঝতে হবে। কোশ্চেনগুলা সবগুলোর ক্ষেত্রেই কমন থাকে, কিন্তু তারপরে কোশ্চেন প্যাটার্ন বোঝাটা খুবই 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 গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমি মনে করি অন্তত এই টেক্সটাইলের ক্ষেত্রে। কারণ এখানে তোমাকে 2 মার্কের যে প্রশ্ন আছে সেগুলো অ্যান্সার করতে হবে, ঠিক আছে? তো এটাই ছিল গাইডলাইন। তো এখানে একজন কমেন্ট করছে, একজন আপু বা ভাইয়া, যে ভাইয়া পিটেক কি ভালো? এটা আমার বাসার কাছে, তাই আমি ফার্স্টে চয়েস দিছি। দেখো, সবগুলা টেক্সটাইলই ভালো। এখন অনেকে বলতে পারে যে ভাই পুরান টেক্সটাইল গুলো তো হয়তো
একটু বেশি ভালো। হ্যাঁ অবশ্যই, কারণ সেখানে অ্যালামনাই আছে এবং অ্যালামনাই থাকার কারণে আর কি পুরো যে টেক্সটাইল আছে সেগুলোতে সবচেয়ে ডিমান্ড বেশি হয়। সেক্ষেত্রে পিটেক অবশ্যই অবশ্যই ভালো, এবং বাসার কাছে হলে তো কোনো কথাই নাই। তো আমি মনে করি যে ফার্স্ট চয়েস দাও তোমার ঠিকই আছে, এবং পিটিকে আসলে ইনশাল্লাহ তোমার ওখানে করাটা আমি মনে করি যে বেটার হবে। তার মানে এই না যে ভাই সবাই তো পিটিকে তাহলে এখন চয়েস দিতেই পারে, তাও না। এই ক্ষেত্রে আমাদের যে টেকও ভালো আছে, ডমটেকও ভালো আছে, সবগুলোই ভালো আছে। যে পুরাতন গুলা বেশি যেগুলো আছে সেগুলোতে একটু আমরা চাহিদা বেশি দিই, এবং যারা একটু হোমসিক আছে আমাদের মতো, আমার মতো আর কি, আমি ঘন ঘনই বাসায় যাই, তাদের জন্য আমি মনে করি যে কাছের যে টেক্সটাইল গুলো আছে সেগুলো একটু গুরুত্ব মানে সেগুলোতে চয়েস দেওয়া আর কি বেটার হবে আর কি। এই যে তারপরেও আমি একই কথা বারবার বলছি, সব টেক্সটাইলই সেম, কোনো টেক্সটাইলই ব্যতিক্রম না, সবাই বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে আমরা পড়তেছি। এবং এমনও হয় যে কিছু কিছু সাবজেক্ট আমরা একই স্যারের কাছেই পড়ি, হয়তো আমার থেকে ওই স্যার ক্লাস নিচ্ছে এক শুক্রবারে, আর ওই স্যারই আবার অন্য থেকে আরেক শুক্রবারে ক্লাস নিচ্ছে। সুতরাং স্যারের কথা বলো বা প্রশাসনিক যে সুযোগ সুবিধা আছে, সিলেবাস সবকিছুই সেম, এবং আমাদের পরীক্ষাগুলো সেম প্রশ্ন হতে হবে। সুতরাং এখানে টেক্সটাইল আলাদা করার কোনো কিছু নেই। তবে যদি চাও পুরাতন টেক্সটাইল কলেজগুলোতে পড়তে পারো, অবশ্যই সেটা ভালো। অ্যালামনাই ভালো থাকে, অ্যালামনাই স্ট্রং থাকে, এই এর বেশি কিছু না। এবং বাসার কাছে হলে প্রাধান্যটা আর কি বেশি ভালো বলে আমি মনে করি। এই তো আমার সংক্ষিপ্ত আলোচনা ছিল গাইডলাইন নিয়ে। ধন্যবাদ আবার ইব্রাহিমকে। ধন্যবাদ নাফিউল শাওন। আচ্ছা, এখানে এই প্রশ্নটা নিয়ে আমি আরেকটু কিছু অ্যাড করতে চাই। সেটা হচ্ছে তোমরা হয়তো অনেকেই শুনছো যে এখানে টিচার সংকট বা সেই যারা আর কি খোঁজ নিছে। তো বেসিক্যালি দেখা যাচ্ছে কি আমাদের ক্যাম্পাসের একজন স্যার পিটিকে যাচ্ছে গেস্ট টিচার হিসেবে, তো পিটিকের স্যার আসতেছে আমাদের ক্যাম্পাসে, বা সিটেকের একটা স্যার আসতেছে। তো এই বিষয়গুলো আসলে সাফল করতে থাকে। তার মানে কি আলটিমেটলি আমরা একই স্যারের কাছে একই জিনিসগুলোই পড়তেছি এবং একইভাবেই পড়তেছি। তো এখানে পড়ালেখার দিক দিয়ে কোনো মানে ডিফারেন্স নেই। এখানে শুধু একটা বিষয় বলবো, সেটা হচ্ছে পুরাতন ক্যাম্পাসগুলোর ক্ষেত্রে হয় কি আমরা এখানে একটা জিনিস ক্লিয়ার করি, সেটা হচ্ছে আমার যত বেশি লিঙ্ক আপ প্রাইভেট সেক্টরে আমার রেঞ্জ তত বেশি, শুধুমাত্র টেক্সটাইলের জন্য। যে কোনো প্রাইভেট সেক্টরে তোমার যত বেশি রিচ আছে তুমি তত বেশি আগায় যাবে। তো সেক্ষেত্রে হয় কি নিজের ক্যাম্পাসের প্রতি একটা আবেগ জমে থাকে। আমি 4টা বছর এখানে সময় কাটাচ্ছি, 4 বছর পর আমি চেষ্টা করবো আমার ক্যাম্পাসের কোনো এক জুনিয়র আমার কাছে থাকুক। তো আমি যখন একটা কোম্পানিতে এমন একটা স্টেটে থাকবো যেখানে আমি কাউকে হায়ার করতে পারতেছি, সেখানে অবশ্যই আমি আমার ক্যাম্পাসের জুনিয়রকে প্রাধান্য দেবো। তো বেসিক্যালি এই জায়গা থেকে পিটেকটা একটু আগায় যায়, ঠিক আছে? পিটেক বলো, সিটেক বলো বা টেকেন বলো। তো আমরাও সেই ক্ষেত্রে অনেকটা পিছায় নেই, আমরাও কাছাকাছি আছি। আমাদের 3টা ব্যাচ অলরেডি বের হয়ে গেছে, তো তারা অবশ্যই আমাদের এই সুযোগ সুবিধাগুলো দেওয়ার চেষ্টা করবে। এখন পাশাপাশি আরেকটা কথা অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের অ্যাডমিশন যে পরীক্ষা, আসলে আমরা সবাই জানি যে একটা সেফ মার্ক আছে 60% বা 57% মার্কের চেয়ে বেশি পাইলে মোটামুটি সবাই বলে যে হ্যাঁ তোমার সিট কনফার্ম বা তুমি চান্স পাবা। তো এক্ষেত্রে একটা এখানেও সেম ক্যাটাগরির একটা রুল ফলো হয়, অবশ্যই ফলো হয়। বাট এখানে তোমাদের জন্য অপরচুনিটি বেশি, কারণ আমরা যতটুকু জানি, যারা এই বিষয়ে খোঁজ খবর নিচ্ছে তারা মোটামুটি জানে যে আমাদের এই টেক্সটাইল কলেজগুলো অনেকটা আন্ডাররেটেড। আমাদের এখানে অপরচুনিটি অনেক বেশি, বাট আমরা কিন্তু অতটা রিকগনাইজড না। তো এই কারণে অনেকেই পরীক্ষা দেয় না। ইনফ্যাক্ট আমিও পরীক্ষা দেওয়ার আগে জানতাম না যে আসলে টেক্সটাইল এখানে পড়ে আমি আসলে কি করব। সবাই মনে করে যে টেক্সটাইলে পড়ে শুধু গার্মেন্টস কর্মী হওয়া যায়, এরকম একটা বিষয়। বাট আসলে কি কিন্তু এরকম না। তো আন্ডাররেটেড হওয়ার কারণে এখানে পরীক্ষার্থী কম হয়, সে তুলনায় সিটটা কিন্তু অনেক বেশি। যেখানে একটা ভার্সিটিতে অ্যাডমিশন দিতে গেলে তোমাদের একটা সিটের এগেনস্টে 28 জন 27 জন করে ফাইট করে, সেখানে দেখা যায় যে এই টেক্সটাইল কলেজগুলোতে পরীক্ষা দিলে এক সিটের জন্য 7 জন 8 জন ম্যাক্সিমাম ফাইট করে। তো সেখানে একটা হিউজ অপরচুনিটি থাকবে। আর পাশাপাশি ক্যারিয়ার অপরচুনিটির কথা বললে, তোমরা একটা বিএসসি ডিগ্রি আর্ন করতেছো, পাশাপাশি তোমরা ইঞ্জিনিয়ার হবা। তো হয় কি তুমি এক তো নিজের সেক্টর সিকিউর আছে, টেক্সটাইল সেক্টর তো অবশ্যই সিকিউর আছে, পাশাপাশি তুমি বিসিএস ক্যাডার থেকে শুরু করে যে কোনো প্ল্যাটফর্মে জব করতে পারবা, এটা নিয়ে কোনো বাইন্ডিং নেই। তো আরো কিছু কথা বলা ছিল। তো তবে এই পর্যায়ে আমি নাফিউল, এই পর্যায়ে সাদমান সাকিবকে বলবো আসলে আমাদের এই ক্যাম্পাসগুলো থেকে পড়ে ক্যারিয়ার অপরচুনিটি গুলা যদি একটু বেশি ব্রিফলি প্রেজেন্ট করতো। সাদমান সাকিব। ধন্যবাদ ইব্রাহিমকে। আমাদের এই ক্যাম্পাসগুলো তো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। তো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে তোমরা অবভিয়াসলি একটা টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে বের হবা। তো টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে আর তোমরা হয়তো আই হোপ তোমরা সবাই জানো
যে বাংলাদেশের অর্থনীতির 80% আসে হচ্ছে টেক্সটাইল খাতটা থেকে। আর যেহেতু আমাদের মেরুদণ্ডটাই হচ্ছে অর্থনীতির মেরুদণ্ড হচ্ছে টেক্সটাইল, তো অবশ্যই বাংলাদেশে মনে করো যে হিউজ পরিমাণ টেক্সটাইল ইন্ডাস্ট্রি আছে, কারখানাগুলো আছে। তো কিন্তু আমাদের এতগুলো কারখানা আছে, কিন্তু আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ার আছে কয়জন? প্রতি বছর বুটেক্স থেকে বের হইতেছে 600, বা সকল ভার্সিটি মিলায়ে আমরা টেক্সটাইল ইঞ্জিনিয়ার প্রতি বছর পাচ্ছি ধরো মোটামুটি 2000-এর মতো। কিন্তু আমাদের কি শুধু 2000-ই ইন্ডাস্ট্রি আছে? না, আমাদের এখানে তার থেকেও বেশি ইন্ডাস্ট্রি আছে। কিন্তু ইন্ডাস্ট্রি আছে তাই শুধু সেটা না, এবং ইভেন প্রতি বছর মনে করো যে আমাদের পোস্ট ক্রিয়েট হইতেছে, প্রতি বছরই টেক্সটাইল ইঞ্জিনিয়ারের চাহিদা বাড়তেছে। আর বুটেক্স থেকে তারা বের হচ্ছে, অধিকাংশ হয়তো দেশের বাইরে হায়ার ডিগ্রির জন্য চলে যাচ্ছে, পরে তারা দেশে আসতেছে না। এই জন্য আমাদের দেশে টেক্সটাইল ইঞ্জিনিয়ারের এখনো ঘাটতি আছে। তো এই জন্যই আমাদের মেইনলি হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ার যেন আমরা সুন্দর মতো বিল্ড আপ করতে পারি। আর তাছাড়া আমাদের যে ইন্ডাস্ট্রি গুলোতে যে চাহিদাগুলো আছে এগুলো যেন আমরা ফুলফিল করতে পারি, এর জন্য হচ্ছে গিয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজগুলো তৈরি করা। আগে ছিল, প্রথম দিকে ছিল জাস্ট দুইটা, সিটেক আর বিটেক, মানে চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ আর পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। আর তার পরবর্তীতে নোয়াখালী টেক্সটাইল আছে, দেন তোমার হচ্ছে গিয়ে ঝিনাইদহ টেক্সটাইল, দেন বরিশাল টেক্সটাইল। যদিও আগে এদের নামগুলো অন্যরকম ছিল, পরবর্তীতে এসে নামগুলো পরিবর্তন হয়েছে। বাট যাই হোক, তো এখান থেকে বের হওয়ার পরে আমাদের মেইনলি তোমরা শেখা শুরু করবা হচ্ছে ইন্টার্ন থেকে। তোমরা যখন ইন্টার্ন করতে যাবা এখান থেকে, তোমাদের এখন এগুলো নিয়ে ভাবার কোনো দরকার নাই যে ইন্টার্নশিপ কেমনে আসবে, কিভাবে পাবো। এগুলো তোমরা ওইখানে যে ভর্তি হওয়ার পরে আস্তে আস্তে ধীরে ধীরে তোমরা নিজেরাই বুঝতে পারবো যে কিভাবে ইন্টার্ন পাই, কিভাবে ইন্টার্ন করতে হয়, কিভাবে ইন্টার্নের জন্য অ্যাপ্লাই করতে হয়, সবকিছু তোমরা জানতে পারবা। তো আমি জাস্ট সিম্পলি একটা ফ্লোটা বলে যাই যে তোমরা ফার্স্টে ইন্টার্ন করবা। ইন্টার্নে যাওয়ার পরে তোমরা যে যে জিনিসগুলো শিখবা ওই জিনিসগুলোই তোমার চাকরির ভাইভাতে ধরবে। চাকরির ভাইভাতে তুমি ওই জিনিসগুলোই ফেস করবা। তারপরে তোমার চাকরিটা যদি ওইখানে, অবশ্যই তোমরা যেখানে ইন্টার্ন করবা ওইখানে তোমার চাকরি পাওয়ার একটা অপরচুনিটি ক্রিয়েট হবে। যেখানে তুমি ইন্টার্ন করবে ওইখানে চাকরি পাওয়ার অপরচুনিটি গুলো ক্রিয়েট হবে। আর তুমি শুধু এখান থেকে বের হয়ে যে শুধু টেক্সটাইল ইঞ্জিনিয়ার হইতে হবে এটাও না। টেক্সটাইল ইঞ্জিনিয়ার বাদে তোমাদের আরো অনেক, মানে বাংলাদেশে যতগুলো চাকরির সেক্টর আছে সবগুলোতে তুমি সুইচ করতে পারবে। ধরো তুমি টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে আসতেছো, বাট তোমার এখানে টেক্সটাইল জব করে তোমার ভালো লাগতেছে না, তোমার মানে কি বলে যে মনের যে আবেগ বা খায়েশটা এটা পূরণ হইতেছে না, যে আমি এত কষ্ট করতে পারতেছি না বা আমার ভালো লাগতেছে না, তুমি এই সময় কি করতে পারবা? তুমি জবটা সুইচ করতে পারবা। তুমি গভর্নমেন্ট জবেও চলে যেতে পারো, বিসিএস ক্যাডার হইতে পারো, তুমি কলেজের টিচার হিসেবে জব নিতে পারো, এনটিআরসি যে এক্সাম গুলো আছে এখানে দিয়া প্রাইমারি স্কুলের টিচার হিসেবে থাকতে পারো। দেন হইতেছে গিয়া তোমার ব্যাংক জবের জন্য অ্যাপ্লাই করতে পারো। চাকরির অপরচুনিটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়লে তোমার চাকরিটা মনে করো যে টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে এটা তোমার ফিক্স, এটা তুমি করতেই পারবা। এর পাশাপাশি অন্যান্য সেক্টর গুলো থেকে যেখানে যেখানে জবের জন্য অ্যাপ্লাই করা যায় ওইগুলোতেও তোমরা পড়তে পারবা, মানে ওইগুলোতেও তোমরা আর কি থাকতে পারবা। আর আমি হচ্ছে গিয়া তোমার মানে আমার নিজের র্যাঙ্কটা বলি। আমি আর হচ্ছে গিয়া আমি পরীক্ষা দিছিলাম হচ্ছে ঝিনাইদহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে, কারণ আমার বাসা হইতেছে গিয়ে সাতক্ষীরাতে। তো সাতক্ষীরা থেকে ঝিনাইদহ অনেকটা মানে কাছাকাছি আর কি, ডিস্টেন্স দেখতে গেলে। তো আমি এখানে ফার্স্টে পরীক্ষা দিতে আসি, পরীক্ষা দেই। পরীক্ষা ফার্স্টে যখন ঢুকি তখন মনে করো নার্ভাস তো অবভিয়াসলি সবাই থাকে। অ্যাডমিশন টেস্টের টাইমে অ্যাডমিশন পরীক্ষা দিতে যাচ্ছে তুমি। তো পরীক্ষা দেই, পরীক্ষার হলে ঢুকে আমি মোটামুটি 70-75টার মতো শিওর দাগাই। আর তার পরবর্তীতে হচ্ছে গিয়ে তোমার 5 থেকে 7টা মনে করো যে একটু হেজিটেশন ছিল, ওইগুলো দাগাই। দেন আমি মোটামুটি 85টার মতো দাগাইছিলাম। তো এখানে তো মার্ক তো এখানে শো করে না, এখানে হচ্ছে গিয়ে আমি তো ধরে নিচ্ছি যে আমার হয়তো চান্স হবে না, কারণ 70-75টা আমি ভার্সিটিতেও দাগাই আসছি, আমার হয় নাই। তো আই হোপ আমার চান্স হবে না। তো তারপরে হচ্ছে গিয়ে তোমার রেজাল্টটা যখন আমার ফোনে এসএমএস আকারে আসতো, তো আমি দেখি হচ্ছে আমার র্যাঙ্ক ছিল হচ্ছে 842 ছিল আমার। আর আমি ঝিনাইদহ তো আমার ফার্স্ট চয়েস ছিল, তো আমি এখানেই ভর্তি হই। আর আমার ডিপার্টমেন্ট তো হচ্ছে পরবর্তীতে দিছিল, তো ডিপার্টমেন্ট আমার আসলে অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং। এই তো, অপরচুনিটি হিউজ আছে তোমাদের। তোমাদের জাস্ট এখানে একটা কিছুদিন কষ্ট করে জাস্ট চান্স পাইতে হবে, দেন অপরচুনিটি তোমার সামনে এমনি চলে আসবে, তোমার বানানো লাগবে না, অপরচুনিটি তোমাকে তৈরি করে নেবে। ধন্যবাদ সাদমান সাকিবকে। লাস্টে একটা কথা বললো আর কি, যে অপরচুনিটি তোমার পাওয়া লাগবে, অপরচুনিটি তোমাকে খুঁজে নিবে, এরকম টাইপের একটা কিছু বললো। তো
তো আসলেই মানে এত বেশি বড় একটা সেক্টরে তোমরা এন্ট্রি করতে যাচ্ছ যে তোমরা ইমাজিন করতে পারবে না। একটা দেশ সম্পূর্ণটাই ডিপেন্ড করে যে সেক্টরে, সেই সেক্টরের একটা পার্ট হতে যাচ্ছ। এটা তো একটা ওয়ান্ডারফুল বিষয় আমি মনে করি। এখন তোমরা কি মনে করো সেটা তোমাদের বিষয়। এখন এই পর্যায়ে এসে আমি আর কি আমাদের একাডেমিক বিষয়ে কিছু কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে বেসিক্যালি আমাদের 8টা, এখন তো তোমরা 10টা টেক্সটাইল কলেজের জন্য পরীক্ষা দিতে যাচ্ছ, অর্থাৎ 1200 সিট। তো এই কলেজগুলা একই একাডেমিক সিলেবাস, একই একাডেমিক প্রসেসে আগায়। তো এখানে বেসিক্যালি 4টা ডিপার্টমেন্ট আছে। ফার্স্ট ওয়েব প্রসেস ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, তারপরে অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ফ্যাব্রিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট অ্যান্ড লাস্টলি ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। তো বেসিক্যালি আমাদের টেক্সটাইলের ভাষায় ওয়েট মিনস রং, অর্থাৎ আমরা কাপড়ের কালার থেকে শুরু করে যা হয় সেগুলা এই সেক্টরটা মেইনলি মেজরলি ফলো করে। সেকেন্ডলি আসতেছে অ্যাপারেল, যারা হচ্ছে মানে বলতে পারো যে যারা বায়ারদের সাথে ডিল থেকে শুরু করে মানে বিজনেস সাইডটা দেখে। ফ্যাব্রিক মিনস কাপড় অ্যান্ড ইয়ার মিনস সুতা। সো এই রিলেটেড গুলো কথা মানে বলা আছে আর কি, প্লাস পাশাপাশি 4টা ডিপার্টমেন্টে ভাগ করা আছে, কিন্তু বেসিক্যালি আমরা অলমোস্ট 80 to 85% একই পড়াপড়ি, জাস্ট শুধু একটু ঘোরায় পেঁচায় কেউ একটা সাবজেক্ট ডিটেলসে পড়তেছে, সে ওই সাবজেক্টে বেসিক পড়তেছে। আবার সাপোজ আমি ওয়েটের সাবজেক্টগুলো খুব ডিটেলসে পড়তেছি, বাট আদার্স 3টা ডিপার্টমেন্টেরও ওই সাবজেক্টগুলো পড়তে হচ্ছে, বাট হয়তো বেসিক যে জিনিসগুলো। সো একাডেমিক খুব একটা মানে ডাইভার্সিটি নেই, এবং দেখা যাচ্ছে দিন শেষে আমরা 4 ডিপার্টমেন্টে যে কোনো ডিপার্টমেন্ট থেকে পড়ে যে কোনো ডিপার্টমেন্টে জব করতে পারবো। পাশাপাশি র্যাঙ্কের বিষয় আসলে এবং সাবজেক্টের বিষয় আসলে কোন সাবজেক্টকে প্রাধান্য দিব, তো যেটা বললাম আমি চাইলে যে কোনো ডিপার্টমেন্ট থেকে যে কোনো ডিপার্টমেন্টে সুইচ করতে পারবো। বাট যেটা মেজর সেই সেক্টরে জব করলে অবশ্যই অ্যাডভান্টেজ বেশি পাওয়া যাবে, এটাই স্বাভাবিক। কারণ আমি 4 বছর যে জিনিসটা ডিপলি পড়ছি সেই জিনিসটা আমি আমার জব ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারলে অবশ্যই আমার উন্নতিটা বেশি ত্বরান্বিত হবে। এখন আমরা অ্যাডমিশন পরীক্ষার কথা বলি, যেহেতু আমাদের মোটামুটি অন অ্যাভারেজ 5000 বা 5500 বা এর থেকেও কম পরীক্ষা দেয়। তো সেক্ষেত্রে মোটামুটি আমরা আমাদের যখন এটা 21-22 সেশনের ছিল, সেই সেশনে আমাদের লাস্ট মেরিট 1486 পর্যন্ত 960 সিটের এগেনস্টে মেরিট লিস্ট গেছিল, মানে আর কি ওয়েটিং লিস্ট পরে গেছিল। তো এখন দেখা যাচ্ছে মোটামুটি তারপরে 1600-1700 এরকমও গেছে। এখন সিট যেহেতু 1200 হয়ে গেছে, দেখা যাচ্ছে 2000 পর্যন্ত হয়তো যাবে দিন শেষে। তো এখন কোন ক্যাম্পাসে আমি কোন সাবজেক্টটা কত মেরিট নিয়ে হোল্ড করতে পারি, অনেকের প্যাশন থাকে কেমিস্ট্রি বা এই রিলেটেড সাবজেক্ট পড়ে আনতেন, এরকম বিষয় থাকতেই পারে। তো মোটামুটি আমরা যদি পিটেক, সিটেক এবং টেকেনের কথা তুলনা করি, পিটেক আর সিটেক মোটামুটি একই ক্যাটাগরিতে। তো ওখানে যদি আমি ভর্তি হতে চাই, অ্যাটলিস্ট আমার 600-এর ভিতরে মেরিট থাকতে হবে, 600 থেকে 650। এবং ওখানে যদি আমি ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ যেটাকে আসলে মানে তো ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং এ যদি ভর্তি হতে চাই, ওখানে আমার মোটামুটি মেরিট থাকতে হবে 200-এর ভিতরে আর 250-এর ভিতরে। তারপরে অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং পাইতে গেলে দেখা যাচ্ছে 350, এবং লাস্টলি ইয়ার্ন এবং ফেব্রিক পাইতে গেলে 600-এর ভিতরে থাকলেই হচ্ছে, এরকম একটা বিষয়। তারপরে যদি পর্যায়ক্রমিকভাবে আমি আসি হচ্ছে টেকেনের ক্ষেত্রে, টেকেনে একটু হয়তো 100 বেশি দেখা যাচ্ছে, যেখানে সিটেক এবং পিটেকে 250-তে আমি ওয়েট পাচ্ছি, সেখানে আমি মোটামুটি 350-400-তে আমি টেকেনে ওয়েট পাবো। বাদবাকি ডিপার্টমেন্টগুলো এইভাবে সেমলি শিফট হবে। আর বাদবাকি যে কলেজগুলো আছে সেগুলোতে মোটামুটি তোমার উইদিন 700 বা 800 যদি মেরিট থাকে, 700, 750, 800 এমন যদি মেরিট থাকে, আশা করা যায় তোমরা ওয়েট প্রসেস পাবে এবং বাকি ডিপার্টমেন্টগুলো তো ফলো অন করবে। তো আমার বেসিক্যালি মেরিট ছিল 656। তো ওখান থেকে আমি প্রথমেই মেরিটে ওয়েট ডিপার্টমেন্টটা পেয়েছিলাম। তো এই ছিল হচ্ছে আমাদের সাবজেক্টের যে ক্রাইটেরিয়া, এবং এই বিষয়ে আর কি ব্রিফলি যে আমরা কোন সাবজেক্টে কি নিয়ে পড়ি এই বিষয়ে একটু এক্সট্রা কিছু জিনিস অ্যাড করার জন্য আমি নাফিল ইসলামকে অনুরোধ জানাচ্ছি। নাফিল ইসলাম। শুনতে পাচ্ছি নাফিউল? ইব্রাহিম? ওকে শুনতে পাচ্ছি। তো ইব্রাহিম যেটা বললো যে আমরা আসলে যে ডিপার্টমেন্ট গুলো আছে সেগুলো নিয়ে কথা বলার জন্য, তো প্রশ্ন আসতেই পারে যে 1200টা সিট, এই সিটগুলো আসলে কিভাবে ভাগ হয়। প্রত্যেকটা ক্যাম্পাসে বা প্রত্যেকটা টেকে মোট 120 জন স্টুডেন্ট প্রতি বছর ভর্তি নেয়। 30 জন করে এক এক ডিপার্টমেন্টে থাকে। ইয়ার্নে 30 জন, ফেব্রিকে 30 জন, ওইটে 30 জন, অ্যাপারেলে 30 জন। এইভাবে আর কি এইভাবে আর কি প্রশাসন আমাদেরকে সিটগুলো ভাগ করে দেয়। তো চয়েসের ক্ষেত্রে শুরুতে যেটা সবাই দেয় সেটা হচ্ছে ওয়েট, অ্যাপারেল, ফেব্রিক, ইয়ার্ন।
এটা হচ্ছে মানে এটা হচ্ছে এখন ট্রেন্ড হয়ে গেছে, যেইভাবে আসলে সবাই চয়েস দেয়, ঠিক আছে। কিন্তু যদি আমরা টেক্সটাইলের পড়াশোনার ক্ষেত্রে চিন্তা করি তখন কিন্তু ব্যাপারটা আবার রিভার্স হয়ে যায়। কেননা ইয়ার্ন থেকে আসলে টেক্সটাইল পড়া শুরু হয়, ইয়ার্নকে বলা হয় মাদার অফ টেক্সটাইল। ইয়ার্ন থেকে আমরা ফেব্রিকে যাই, ফেব্রিক থেকে আমরা অ্যাপারেলে যাই, অ্যাপারেল থেকে আমরা ওয়েটে যাই, ঠিক আছে। তো পড়াশোনা কিন্তু এইভাবে আসে, ইয়ার্ন থেকে আসে, ইয়ার্নকে বলা হয় মাদার অফ টেক্সটাইল, এবং শেষে যাচ্ছে ওয়েট। কিন্তু সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে আবার উল্টা হচ্ছে, রিভার্স হচ্ছে, ওয়েট, অ্যাপারেল, ফেব্রিক, ইয়ার্ন। সে যাই হোক, এবার আসি একটু যেটা আর কি ইব্রাহিম বলেছে সাবজেক্টগুলোর ডিটেলস। আসলে দেখো, আমরা যখন পড়াশোনাটা শেষ করি তখন কিন্তু আমাদের সার্টিফিকেটে লেখা থাকে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। এখানে কিন্তু আমার কোনো আমি যে কোন ডিপার্টমেন্টে পড়াশোনা করছি ওইটা কিন্তু উল্লেখ থাকে না, এবং মোস্ট অফ দ্য সিভিতে জাস্ট আমি আমার যে ডিগ্রিটা আছে সেটা জানতে চাই। কিছু কিছু কোম্পানি আমি দেখছি, যদিও আমি এখনো ইন্টার্ন করে নেই বা জবে ঢুকে নেই, কিন্তু আমার যেটা এক্সপিরিয়েন্স যেগুলো দেখছি সেগুলো নিয়ে একটু বলি। আমি কিছু কিছু কোম্পানির যে ক্রাইটেরিয়া আছে যেগুলো তারা চায়, সেখানে কিন্তু ম্যাক্সিমামই তারা একটা বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং জাস্ট এই ডিগ্রিটাই তারা চায়। এখানে তারা কোনো ইয়ার্নের কথা উল্লেখ করে না, ফেব্রিকের কথা উল্লেখ করে না, ওয়েটের কথা উল্লেখ করে না, অ্যাপারেলের কথা উল্লেখ করে না। হ্যাঁ, কিছু কিছু কোম্পানি উল্লেখ করে থাকে, ওরা ওদের সিভিতেই আর কি, যে অ্যাডভার্টাইজমেন্ট থাকে ওখানে ওরা বলে দেয়। কিন্তু এখন তোমরা বলতে পারছো ভাই তাহলে কি আমাদের ডিপার্টমেন্ট মানে ডিপার্টমেন্টের সাথে আরেক ডিপার্টমেন্টের কি তাইলে সবই সেম? আসলে সেম ব্যাপারটা তাও না। যেমন ধরো ওইটার কথা আমি বলবো, ওইটার একটু জব অপরচুনিটি একটু বেশি। হ্যাঁ, কারণ এখানে একটু কেমিক্যালের ব্যাপার স্যাপার আছে আর কি। ওয়েট বলতে আমরা মেইনলি আসলে কি বুঝি? ওয়েট বলতে আমরা আসলে যে পড়াশোনা এখানে, সেটা হচ্ছে একটু কেমিক্যাল বেস পড়াশোনা। এখানে ডাইনে পড়াশোনা করা হয় যে কিভাবে কাপড়ের রং দেওয়া হচ্ছে। যদি বাংলা কথায় বলি, তোমরা আসলে মানে ব্যাপারগুলো বুঝবে না, বাংলায় বলে যেটা আমরা বলতে পারি যে কাপড়ে কিভাবে রং দেওয়া হচ্ছে, বা আমার যে শার্টটা দেখতে পাচ্ছ এটা আসলে কিভাবে প্রিন্ট করা হয়েছে, ওইটা আর কি ওয়েটের পড়াশোনা, ঠিক আছে। মেইন পড়াশোনা হচ্ছে একটু কেমিক্যাল রিলেটেড ওয়েটের। এখন তুমি বলতে পারো যে ভাই ওইটা যদি আমি পড়াশোনা করি তবে কি আমি ইয়ানের যে সাবজেক্ট, ইয়ানের জন্য যে কোম্পানিগুলো আছে, বা ফেব্রিকের জন্য যে কোম্পানিগুলো আছে, বা অ্যাপারেলের জন্য যে কোম্পানিগুলো আছে, সেগুলো তো জব করতে পারবো কি পারবো না? অবশ্যই পারবা, এখানে কেউ দ্বিমত তোমাকে করবে না। এখন বলতে পারো ভাই তাহলে আমি কিভাবে সাবজেক্টগুলো আলাদা হলো? দেখো, আমাদের যে সিলেবাস আছে, বা আমাদের যে একটা প্রথমেই তোমরা যখন পড়তে পারো তখন তোমাদেরকে একটা সিলেবাস দিয়ে দেওয়া হবে। ওটা হলো কি, ওটা আমরা অনেকেই খুলে দেখি না, কিন্তু আমরা সবার আসলে ওটা খুলে পড়া উচিত। তো এখানে দেখবা মোটামুটি যে ক্রেডিট গুলো আছে তার মধ্যে 60% পড়াশোনা একদম সেম, 4 ডিপার্টমেন্টের একদম বেসিক পড়াশোনা, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, একদম আমরা শুরু থেকেই পড়ে আসি, একদম সেম। দেখা এবং সেম কি হবে দেখো, এখানে কিন্তু তোমার একটা লেভেল হিসাব করায়, লেভেল বলতে একটা বছর, এবং টার্ম হিসাব করে, টার্ম বলতে টার্ম 1, টার্ম 2। টার্ম 1 বলতে আমরা প্রথম সেমিস্টার বুঝি, টার্ম 2 বলতে আমরা সেকেন্ড সেমিস্টার বুঝি, অর্থাৎ 4 বছরের 4টা লেভেল, আর টার্ম হচ্ছে মোট 8টা। এখন আমি যে টার্মটা, এখন তোমাকে একটা উদাহরণ দিই, যেটা হচ্ছে লেভেল 3 টার্ম 1, অর্থাৎ আমি এখন থার্ড ইয়ারে আছি, টার্ম 1 এ আছি, অর্থাৎ প্রথম সেমিস্টারে আছি। এখন দেখো, যখন আমি লেভেল 1 টার্ম 1 এ ছিলাম তখন আমি ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো পড়েছি, এবং ওরাও সেম ওই আমার ডিপার্টমেন্ট হচ্ছে ইয়ান ইঞ্জিনিয়ারিং, ইয়ান আর ফেব্রিক একই সাথে আমাদের ক্লাস হয়, ওইটার অ্যাপারেল ওরা একসাথে ক্লাস করে। দেখো, আমরা ফিজিক্স তারপরে কেমিস্ট্রি গুলো একদম সেম পড়েছি, কিন্তু আমাদের যে দুইটা সাবজেক্ট ছিল, একটা হচ্ছে এনটিএফ আর একটা ছিল হচ্ছে বিসিই, এই দুইটা সাবজেক্ট আমরা লেভেল 1 টার্ম 1 এ পড়েছি, ওরা সেটা পড়ে না। ওরা তখন অন্য দুইটা সাবজেক্ট পড়ছে, সেটা হচ্ছে তোমার পলিমার সায়েন্স এবং হচ্ছে ওটা আর একটা সিপি সাবজেক্ট ছিল আর কি, কম্পিউটার প্রোগ্রামিং। এখন দেখো, যখন আমরা লেভেল 1 টার্ম 1 এ ওই দুইটা পড়ে নেই, তখন কিন্তু ওরা ওই দুইটা পড়ছে, এবং ওরা যখন লেভেল 1 টার্ম 2 তে গেছে, ওরা কিন্তু তখন এনটিএফ আর বিসি পড়ছে, এবং আমরা তখন কি করছি, আমরা তখন এই সিপি আর যে পলিমার ওইটা পড়ছি। অর্থাৎ দেখো, এই যে সাবজেক্টগুলো আছে, সাবজেক্টগুলো কিন্তু একটা টার্ম থেকে আরেকটা টার্মে আমাদের আসতেছে বা ওদের যাইতেছে, এইভাবে কিন্তু পড়াশোনাটা আগায় আর কি। তবে কিছু তোমার সম্ভবত দুইটা কোর্স থাকে যেগুলো একদম বেসিক তোমার সাবজেক্ট, যেমন আমি যখন ইয়ার ইঞ্জিনিয়ারিং করতেছি তখন আমাকে শর্ট স্টাবল স্পিনিং 1 পড়তে হচ্ছে আর 2 পড়তে হচ্ছে, এবং লং স্টাবল স্পিনিং 1 পড়তে হচ্ছে, 2 পড়তে হচ্ছে। এই যে দুইটা সাবজেক্ট, এগুলো তো দুটো, এই 4টা সাবজেক্ট কিন্তু একদম বেসিক ইয়ার, এই 4টা সাবজেক্ট ওরা পড়বে না, এই 4টা সাবজেক্ট আমাকে আলাদা
করছে, ঠিক সেম গোস ফর ওয়েট। ওইটার জন্য যে ডাইগুলো আছে, ডায়ের যে চ্যাপ্টারগুলো আছে, ওগুলো জাস্ট আমরা একটা সেমিস্টারই একদম সব করি, কিন্তু ওরা তারপরে ওরা কি করে, ওরা একদম ডিটেলসে পড়ে ডাই কিভাবে কাজ করে বা কোন ডাই নিয়ে কিভাবে কি রিয়াকশন দেয়, সে একদম ডিটেলসে পড়ে। আমরা জাস্ট ডিটেলসে না পড়ে যে মেইন থিমগুলো আছে ওইগুলো নিয়ে পড়াশোনা করি। তাহলে দেখো নলেজের ক্ষেত্রে যদি আমি বলি, নলেজ কিন্তু প্রায় আমার 60% সেম, 40% যে বাকি ছিল ওটা হচ্ছে ওদের ডিপ নলেজ, এবং ওই ডিপ নলেজটা আমাদের নাই। সেম গোস ফর ওদের জন্য। দেখো যখন আমি আমার ইয়ানের সাবজেক্টগুলো পড়তেছি তখন কিন্তু ওরা এটা পড়তেছে না, সুতরাং আমার কিন্তু 60% নলেজ ওদেরও সেম আমাদেরও সেম, কিন্তু 40% যে নলেজটা আছে সেটা কিন্তু আমার জন্য এই ক্ষেত্রে আবার ডিপ। এই যে এইভাবে আর কি সাবজেক্টগুলো আর কি আলাদা হচ্ছে, কিন্তু ডিগ্রির ক্ষেত্রে কিন্তু প্রায় সেম। অর্থাৎ আমি যেটা মেন করছি যে আমাদের টেক্সটাইল রিলেটেড পড়াশোনা 60% অলমোস্ট সেম, বাকি 40% আলাদা। এইভাবে আর কি আমরা ভাগ হচ্ছি। এখন তো ওইটার কথা তো বারবারই বললাম যে ডাই নিয়ে পড়াশোনা করা হচ্ছে। ফেব্রিকের ক্ষেত্রে আমি ফেব্রিকের ক্ষেত্রে বলতে আমার ফাইবার, যে ফেব্রিকের যে রিলেটেড গুলো আছে, যে আমরা অনেকেই বলছি কোন কাপড়ের মানে কোন সুতার কাপড় ভালো, বা যে ফাইবার গ্লাস, ওইগুলো নিয়ে আর কি ফেব্রিকের পড়াশোনা হচ্ছে। অ্যাপারেলের পড়াশোনা, অ্যাপারেলকে অনেকেই মক করে যে অ্যাপারেল মানে আমরা অনেকে বলছি গার্মেন্টস এর চাকরি, বা অ্যাপারেল মানে আমরা কি বলি, কিন্তু আসলে অ্যাপারেল সাবজেক্টের কিন্তু ডিমান্ড আস্তে আস্তে অনেক বাড়তেছে, এবং অ্যাপারেল সাবজেক্টটা কিন্তু খুবই খুবই একদম আমি মনে করি ডিমান্ডেবল সাবজেক্ট। অ্যাপারেল সাবজেক্টের মাধ্যমে আসলে আমরা মার্চেন্ডাইজিং যে শব্দটা আছে ওটার সাথে পরিচিত হই। আসলে যারা অ্যাপারেল পরে ওদের মেইন থিমটাই থাকে হচ্ছে ওরা মার্চেন্ডাইজিং এ জব করবে, ঠিক আছে। তারপরে ইয়ানের কথা যেটা বলছি, ইয়ানে আমরা স্পিনিং মিলগুলোতে আর কি একটু বেশি প্রাধান্য দিয়ে থাকি আর কি। এই যে এইভাবে আর কি পড়াশোনাগুলো হয়, এবং বারবারই একই কথা বলতেছি যে একদম সেম পড়াশোনাই 60% সেম, বাকি 40% যার যা ডিপার্টমেন্ট আছে সেগুলো অনুযায়ী পড়াশোনা করে আর কি, ঠিক আছে। তো এখানে তুমি যদি মনে করো যে তুমি চান্স পাইলা, ওয়েটের যে সাবজেক্ট চয়েস ছিল ওটা পাইলা না, এখানে আসলে আশা হতে হওয়ার কোনো কিছুই নাই। বা অ্যাপারেল চয়েস ছিল অ্যাপারেল পাও না, এখানেও আশা হতে হওয়ার কিছু নেই। সব ডিপার্টমেন্টই সেম, সব ডিপার্টমেন্টের প্রায় পড়াশোনাগুলোই তুমি যে সাবজেক্টেই পড়ো না কেন দিন শেষে তোমার স্কিলটাই মিটার করবে। তুমি যদি তোমার স্কিলগুলো ডেভেলপ করতে পারো, দিন শেষে চাকরি তোমার কাছে আসবে। আর একটা কথা ওরা বারবারই বলেছে, সেটা হচ্ছে টেক্সটাইলে যারা জব করে ওরা আসলে কেউ ঘরে বসে থাকে না, আসলেও থাকে না। হয়তো একটু আর্নিংটা প্রথম প্রথম কম থাকে, বাট আস্তে আস্তে ওটা ইনক্রিজ হয়। আশা আমি মনে করি আশা হতে আর কিছু নেই। এবং অবশ্যই অবশ্যই টেক্সটাইলটা কিন্তু একটা টেকনিক সাবজেক্ট, ঠিক আছে। সুতরাং এটাতে আমি মনে করি খুবই খুবই অ্যাডভান্টেজ। তো এটাই ছিল আর কি বেসিক যে পড়াশোনার কথা, সেগুলো আর কি আমি একটু বলে গেলাম আর কি। এই ধন্যবাদ নাফিস শাওনকে। আসলে যে সুযোগ পাচ্ছে সেই নিজের ইব্রাহিম ডিপার্টমেন্টকে প্রমোট করে কন্টিনিউ করো। যাচ্ছে। হ্যাঁ, ওকে ওকে। এখানে যে সুযোগ পাচ্ছে সেই নিজের ডিপার্টমেন্টকে প্রমোট করতেছে। তো বেসিক্যালি আসলে আমাদের রুট সেম। আমরা যেটা ফার্স্টেই বলছি যে এক ডিপার্টমেন্ট থেকে পুরো এক ডিপার্টমেন্টে সুইচ করা কোনো বিষয় না। তো এই পর্যায়ে অ্যাপারেল নিয়ে এবং আমাদের ক্যাম্পাস কেন বেস্ট হবে, আমি যখন চান্স পাবো তারপর আমাদের ক্যাম্পাস অন্যান্য ক্যাম্পাস থেকে কোন কোন দিকে আগায় সেই বিষয় নিয়ে কিছু কথা বলার জন্য সাদমান সাকিবকে আহ্বান জানাচ্ছি। সাদমান সাকিব। ধন্যবাদ ইব্রাহিম। সুযোগ পেয়ে নিজের ডিপার্টমেন্টে অনেক বাহবা দিচ্ছে, অনেক কিছু বলতেছে। আসলে এখানে ডিপার্টমেন্ট আমারটা বড় বা ওরটা ছোট, বা আমার ডিপার্টমেন্ট সেরা ওর ডিপার্টমেন্ট অতটাও না, এমন কিছু না। সব ডিপার্টমেন্টই বেস্ট এখানে। তো আমি যেহেতু অ্যাপারেলের, তো আমি অ্যাপারেল রিলেটেড কিছু কথাবার্তা বলবো। তোমার এখানে আমার বন্ধু ইব্রাহিম আছে, আমরা সবাই তো ঝিনাইদহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে। তো ও হচ্ছে ওয়েটের, আর নাফিউল হচ্ছে ইয়ানের, আর আমি হচ্ছে অ্যাপারেলের। তো অ্যাপারেলে পড়লেই তোমার হচ্ছে গিয়ে ফার্স্টে তুমি প্রথম দিন ক্লাসে আসলেই তোমার সিনিয়র হোক বা তোমার ক্লাস টিচার হোক, সবাই তোমারে একটা কথাই তোমার কানের ভিতরে আসবে, কি? মার্চেন্টাইজিং। এখন তোমরা হয়তো জিনিসটার সাথে অনেকেই হয়তো পরিচিত, অনেকে হয়তো পরিচিত না। এখন মার্চেন্টাইজিং জিনিসটা আসলে কি? মার্চেন্টাইজিং জিনিসটা হচ্ছে আহ তুমি আহ ধরো তুমি হচ্ছে গিয়ে একটা ইন্ডাস্ট্রিতে মার্চেন্টাইজার হিসেবে আছো। এখন তোমার কাজটা কি হবে? তোমার কাজটা হবে হচ্ছে বাইরের দেশের কোনো ডিলার যদি তোমার সাথে তোমার ইন্ডাস্ট্রি থেকে কোনো কিছু কিনতে চায়, তাইলে তখন সে তোমার মাধ্যমে আহ তোমার ইন্ডাস্ট্রির সাথে ডিল করবে। এই যে তুমি যে একটা মাধ্যম হিসেবে ইউজ হচ্ছে, তুমি মাধ্যমের এই মাধ্যমটাই হইতেছে গিয়ে টেক্সটাইলের ভাষায় মার্চেন্টাইজিং। এখন আসি হচ্ছে আমাদের একাডেমিক পড়াশোনার বিষয়।
তো একাডেমিক পড়াশোনা বলতে ভাইয়া কিছুই নাই। একাডেমিক পড়াশোনা ওয়েটেরও যে এটা পড়তে হয়, ইয়ানেরও সেম জিনিসই পড়া লাগে, আমাদেরও সেম জিনিসই পড়া লাগে, ফ্যাব্রিকেরও সেম। তো যেহেতু সব সেমই, তো আমাদের অবশ্য অ্যাপারেলের হচ্ছে গিয়ে পড়াশোনার দিকটা যদি বলা হয় কিছুটা ইজি বলা যায়, কারণ ওয়েটে মনে করো যে কেমিক্যাল। তো তোমরা যারা অর্গানিক রিলেটেড টার্ম গুলাতে একটু বেশি অভ্যস্ত বা বেশি জানো, বেশি পারো, বা তোমরা হচ্ছে হয়তো হচ্ছে কেমিক্যাল নিয়ে কাজ করতে ভালো লাগে, তোমার জন্য ওয়েটই পারফেক্ট, তোমরা ওয়েট নিয়ে পড়তে পারো, ডাজেন্ট ম্যাটার। আবার তোমার যে শুধু ওয়েট নিয়েই পড়তে হবে বা আমি কেমিক্যাল পারি বলে আমার শুধু ওয়েট নিয়ে পড়তে হবে এমনটাও না। আমাদের জব সেক্টরে যে আমরা যে কোনো ডিপার্টমেন্টে সুইচ করতে পারবো। আমি সাদমান সাকিব, আমি যে অ্যাপারেল নিয়ে পড়তেছি বলে যে আমার মার্চেন্ডাইজিংই করতে হবে এমনটা না। আমি যে ডাইং সেক্টর, মানে যেটা হচ্ছে ওয়েটের মেইনলি, তো ওই ডাইং সেক্টরে যে আমি জব করতে পারবো না এমনটা না। আমি চাইলে ডাইং সেক্টরে জব করতে পারবো, আমি চাইলে নিটিং এ জব করতে পারবো। তো সবাই সব সেক্টরে জব করতে পারবা। বাট পড়াশোনার দিক থেকে আসতে গেলে তোমার, আমাদের ওয়ান ওয়ানে যে পড়াশোনা, আমাদের অ্যাপারেলের এবং ওয়েটের দুইজনেরই সেম, কোনো ডিফারেন্ট নাই। আবার ইয়ান আর ফেব্রিক ওয়ান ওয়ানে যেটা পড়তেছে, আমরা সেম সাবজেক্ট গুলোই পড়তেছি ওয়ান টু থেকে, জাস্ট তিনটা সাবজেক্টের ডিফারেন্ট। ওয়ান ওয়ানে আমরা সবাই পড়ি ফিজিক্স ওয়ান, ম্যাথ ওয়ান, কেমিস্ট্রি ওয়ান। ওয়েটার অ্যাপারেল জাস্ট এক্সট্রা আলাদা করে পড়ে কি পলিমার সায়েন্স আর কম্পিউটার প্রোগ্রামিং। আর সেম জিনিসই মনে করো ওয়ান টু তে যে আমাদের তিনটা সাবজেক্টই সেম, তোমার ফিজিক্স টু, কেমিস্ট্রি টু, ম্যাথ টু। আর ইয়ান ফেব্রিক ওয়ান ওয়ানে যে এনটিএফ মানে ন্যাচারাল টেক্সটাইল ফাইবার পড়ছে, ওই জিনিসটা আমাদের ওয়ান টু তে এসে পড়া লাগে, ন্যাচারাল টেক্সটাইল ফাইবার। মানে জাস্ট একটা সেমিস্টার এদিক ওদিক। ওরা ফার্স্ট সেমিস্টারে যেটা পড়তেছে আমরা সেকেন্ড সেমিস্টারে এসে সেম জিনিসই পড়তেছি। বাট ডিপার্টমেন্টাল সাবজেক্ট গুলো কিছু কিছু ডিফারেন্ট আছে। যেমন আমরা অ্যাপারেল, আমরা মনে করি যে ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং, ওয়েট প্রসেস ওয়ান বলে আমাদের একটা সাবজেক্ট আছে। ওই সাবজেক্টটা মনে করো যে ডিপার্টমেন্ট অফ ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং এ যারা আছে, ওরা আমাদের ওই একটা সাবজেক্টের ভিতরে যতটুকু ডেটা আছে আমাদের জাস্ট উপর উপর ধারণাগুলো দিয়ে যায়। ওদের ওই সাবজেক্টটা একটু ডিপলি পড়া লাগে, এই জন্য ওদের ওই সাবজেক্টটা দুইটা সাবজেক্টে ডিভাইড করে দেওয়া। সেম জিনিস আমাদের ক্ষেত্রে, আমরা মনে করো যে তোমার ইন্ট্রোডাকশন টু অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং পড়ছি, ওরা ওই জিনিসটা মনে করো যে অ্যাপারেল প্রোডাকশন ওয়ান হিসেবে পড়তেছে। বা মনে করো যে আমরা হচ্ছে গিয়ে প্যাটার্ন মেকিং করছি, ওরা প্যাটার্ন মেকিং পড়তেছেই না, ওরা মনে করো যে ওই সাবজেক্টটা অন্য নামে পড়তেছে। তো এমনই যে আমরা আমাদের সাবজেক্টে শুধু আমরাই পড়বো। যেমন মনে করো যে তোমার ভার্সিটি গুলার কথাই বলি, যে ও হচ্ছে গিয়ে তোমার অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে বলে ও জাস্ট ওই রিলেটেড সাবজেক্টই পড়বে, এ অ্যাপ্লাইড ম্যাথে বলে ম্যাথ রিলেটেড সাবজেক্টই পড়বে। দুইজনের ভিতরে কোনো কমিউনিকেশন নাই, দুইজনের কোথাও মানে সাবজেক্টের কোনো মিল নাই এমনটা না। আমাদের সাবজেক্ট, ওয়েটের সাবজেক্ট, ইয়ার্নের সাবজেক্ট, ফ্যাব্রিকের সাবজেক্ট, সবারটাই পড়া লাগবে। জাস্ট আমার ডিপার্টমেন্টাল সাবজেক্টটা আমি একটু ডিপলি পড়বো, ওদের ডিপার্টমেন্টাল সাবজেক্টটা ওরা একটু ডিপলি পড়বে, ব্যাস জাস্ট এইটুকুই, আর কিছুই না। তো পড়াশোনা নিয়ে এখানে ভয় পাওয়ার কিছু নাই। তোমাদের যেহেতু অ্যাডমিশন সামনে, তো তোমরা আপাতত অ্যাডমিশন নিয়ে ভাবো এখানে এসে কি পড়বা কি না পড়বা। ওইটা চান্স পাওয়ার পরে আমরা হয়তো আর একবার আলোচনা করতে পারি, বা তোমরা যখন যে কলেজে যাবা ওই কলেজে তোমার সিনিয়র ভাইরাই তোমাদের সাথে ডিসকাশন করবে, আর তোমরা নিজেরাই বুঝতে পারবো কোথায় কি পড়তে হবে। তো আমাদের এখন মেইন টার্গেটটা হচ্ছে গিয়ে আমাদের এখানে চান্স পাইতে হবে। তো মাথার ভিতরে সুন্দর সুন্দর করে তোমরা সেট আপ করে নাও। এই 15টা দিন আমরা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে যেমনই হোক আমার চান্স পাওয়া লাগবে, এই মেন্টালিটি সেট করে তোমরা পড়তে বসো। আজকে থেকেই পড়তে বসে, এমনটা না যে আজকে তো মেলা দেখে ফেলছি, আজকে গেছে গেছে আমরা কালকে থেকে পড়তে বসবো, বা জীবনে কালকের দিনটা তোমার লাইফে আসবে না। তো কালকের কথা বাদ দেই, আমরা হচ্ছে আজকে থেকেই পড়তে বসবো, এই মেন্টালিটি সেট করি। আর আই হোপ আমাদের কথাগুলো তোমাদের অনেক কাজে লাগছে। আর যদি কারো কিছু জানার থাকে তোমরা কোশ্চেন করতে পারো, আমরা অবশ্যই অ্যান্সার দিব। তো এই তো, এইটুকুই। তো ডিপার্টমেন্ট সব সেম, ডিপার্টমেন্ট এটা বেটার বা ওটা লুজার এমন কিছুই না, সবাই বেস্ট। থ্যাংক ইউ। ধন্যবাদ সাদমান সাকিবকে। তো যদি কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেনগুলো আসলে আমরা সেগুলো অ্যান্সার করব। তো ততক্ষণে আমি 2-1 মিনিট সময় নিয়ে আমার ক্যাম্পাস কেন অন্যান্য ক্যাম্পাস থেকে এগিয়ে, বা কেন তুমি আমাদের ক্যাম্পাসকে চুজ করবা, এই বিষয়ে কিছু কথা বলি। সেটা হচ্ছে, আমরা তো এখন একটা ওপেন ওয়ার্ল্ডে থাকি, আমাদের সবকিছু হাতের মুঠোয়, আমরা চাইলেই যে কোনো বিষয় এক্সপ্লোর করতে পারি। তো মোটামুটি আমাদের সব ক্যাম্পাসগুলোরই নিজের নিজের গ্রুপ আছে, পাশাপাশি কিছু ক্লাব অ্যাক্টিভিটি আমরা ফেসবুকে চাইলেই দেখতে পাবো। তো তোমরা যদি একটু খতিয়ে দেখো বা একটু যদি রিসার্চ করো বাকি ক্যাম্পাসগুলোর,
সাথে সেই দিক দিয়ে যদি আমরা বলি, প্রথমে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে আমাদের ক্যাম্পাসটা প্রাণবন্ত। কেন প্রাণবন্ত? জাস্ট বিকজ অফ আওয়ার ক্লাব অগ্নিবীণা। আমাদের একটা কালচারাল ক্লাব আছে যেটার নাম আসলে অগ্নিবীণা, বাট এটা আসলে কালচারাল ক্লাব বললে ভুল হবে, এটা আসলে আমাদের ক্যাম্পাসের প্রাণ। কারণ 12 মাসে 13 পার্বণ, এটা আসলে আমাদের ক্লাবের সাথে যায়। প্রত্যেকটা মাসে কোনো না কোনো প্রোগ্রাম, এই ব্যাচ ডে, ওই ডিপার্টমেন্ট ডে, ওই পয়লা বৈশাখ বা পৌষ বরণ, যেটাই হোক, তোমরা যেটাই বলো, আমরা যে কোনো একটা মানে মনে হয় কি এমন একটা বিষয় যে আমাদের শুধু অজুহাত লাগবে একটা উদযাপনের, আমরা সেটা উদযাপন করি এবং আমাদের ক্যাম্পাসে সবসময় প্রাণবন্ত হয়ে থাকে। তো তোমরা যারা অন্যান্য ভার্সিটিতে পরীক্ষা দিয়ে চান্স পাও নাই জাস্ট বিকজ ডিপ্রেশনে আছো যে আমি আমার এই লাইফটা এনজয় করতে পারবো না, আমাদের ক্যাম্পাস তোমার সেই অভাবটা পূরণ করে দিতে পারবে। সেকেন্ডলি আমি যে কথাটা বলবো যে ক্যারিয়ার রিলেটেড বিষয়, ঠিক আছে, যে আমরা আসলে এখানে তো প্রফেশনাল একটা লাইফ গেইন করতে আসছি বা নিজের প্রফেশনাল লাইফটা ইমপ্রুভ করতে আসছি, সেই কথাটা যদি বলি, আমাদের এখানে দুটা ক্লাব আছে, একটা হচ্ছে ডিবেট ক্লাব, জেটেক ডিবেট ক্লাব, এবং আরেকটা কি, আরেকটা হচ্ছে জেটেক ক্যারিয়ার ক্লাব। আসলে এটা আসলে বলার অপেক্ষা রাখে না যে আসলে আমাদের ক্যারিয়ার ক্লাবটা কতটা আইকনিক। তোমরা যদি 8টা ক্যাম্পাসের ক্যারিয়ার ক্লাবের ইতিহাস দেখো বা ক্যারিয়ার ক্লাবের পেজগুলোতে একটু ঘুরে দেখো, আর আমাদের ক্যারিয়ার ক্লাবের পেজটা যদি ঘুরে দেখো, আমাদের অ্যাক্টিভিটি এবং তাদের অ্যাক্টিভিটির ভিতরে রাত দিন তফাৎ পাবা তুমি। মানে তুমি যেখানে দেখতেছো ভিজুয়াল একটা জিনিস চেঞ্জ দেখতেছো, সেদিকে তো অবশ্যই বলতেই পারি যে আমরা বেস্ট। তো তারপরে আসতেছে আদার্স অ্যাক্টিভিটি। এখন বলতেছে, অনেকে বলতেছে আমি কালচারাল জিনিস পছন্দ করি না, আমি ইসলামিক মাইন্ডেড। তোমার জন্য আছে আমাদের মুসলিম সোসাইটি, পাশাপাশি আছে আমাদের স্বপ্নচূড়ার মতন মানবিক কাজ যারা করতে পছন্দ করে তাদের জন্য সংগঠন। তো এটাও একটা হিউজ অপরচুনিটি যারা ইসলামিক মাইন্ডেড অর যারা মানে নৈতিক কাজ গুলো করতে চায় তাদের জন্য একটা হিউজ অপরচুনিটি আছে। পাশাপাশি আমাদের অ্যান্থোফাইল সোসাইটি আছে, আমরা পরিবেশকে বাঁচাচ্ছি। এবং আমাদের ফটোগ্রাফিক সোসাইটি আছে, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি অ্যান্ড ফিল্মোগ্রাফি। এখন মানে পুরো বিশ্বের ভিতরে একটা ট্রেন্ড, তুমি যে কোনো কিছুতেই যাও তোমার হয় ফটো লাগবে অর ফিল্মোগ্রাফি অর সিনেমাটোগ্রাফি। তো সেগুলো নিয়ে আমরা কাজ করতেছি। তো তোমার লাইফে যে অপরচুনিটি গুলা তুমি এক্সপ্লোর করতে চাচ্ছ, তুমি যেটাকে আসলে সেই অপরচুনিটি গুলো এক্সপ্লোর করার প্রপার একটা সুযোগ পাবা। তো এটা একটা গ্রেট অপরচুনিটি। আমি মনে করি যে এরকম একটা ছোট শহরে, এত ছোট ক্যাম্পাসে, এত ছোট ম্যান পাওয়ার নিয়ে আমরা যে পর্যায়ে আসলে পৌঁছে আছি, এটা আসলে ইমাজিন করা যায় না। তোমরা না আসলে বুঝতে পারবে না। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে, আমরা যে এত কিছু করি, মনে হতে পারে যে বেকার সময় কাটাচ্ছে, কিছুই অ্যাচিভ করতে পারতেছে না, এরকম কিছু। তোমরা জানলে খুশি হবা যে আমাদের ক্যাম্পাসের রেজাল্ট 8টা টেক্সটাইল কলেজের ভিতরে সব সময় সবার আগে গিয়ে। এটা শুধু একজন বা দুইজন পার্সনের জন্য না, এটা অল এভারেজ। তোমরা যদি বিগত সালের যে রেজাল্ট গুলা বা প্রত্যেক ব্যাচের যে রেজাল্ট গুলা তোমরা যদি একটু খতিয়ে দেখো, তোমরা বুঝতে পারবা যে আসলে আমরা কতটা এগিয়ে। এবং যেহেতু আমরা রেজাল্টও করতেছি, অ্যাক্টিভিটিও করতেছি, পাশাপাশি সবকিছুই ব্যালেন্সড। তো আমার মনে হয় এটা বেস্ট অপশন। এখন বাকিটা তোমাদের। এখন কোনো যদি প্রশ্ন আসে, আমরা 2-1 মিনিট ওয়েট করবো, যদি আসে তাহলে সেগুলোর উত্তর দিব, না হলে আমরা সেশনটি ক্লোজ করে দেব। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। ওকে, তাহলে আমরা সেশনটা এখন বন্ধ করে দিই। আর ধন্যবাদ যারা এতক্ষণ সাথে ছিলেন, যারা নিজেদের প্রশ্নগুলা করছে এখানে, তাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং টেক অ্যাসপায়ার্স এর সাথে থাকার জন্য। আশা করি আমাদের কথাগুলো আপনাদের যথেষ্ট কাজে লাগবে এবং আপনারা সেই রোডম্যাপ গুলো ফলো করে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। শ্রাবণ রায়, কিছু বলে শেষ করো। আরো একটা অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আমাদের ব্যাচমেট শ্রাবণ রায়। আসলে এত বড় একটা অপরচুনিটি বা আমাদের চুজ করার জন্য, আমাদের জুনিয়র বা ভবিষ্যৎ প্রজন্মকে মোটিভেট করার একটা সুযোগ দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। এটা একটা খুবই ভালো উদ্যোগ, আশা করি এটা দিয়ে অনেকেই উপকৃত হবে। ধন্যবাদ। সো তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ। মানে বিশেষ করে আমাদের আজকে সেমিনারে যে গেস্ট ছিল সবাই তো চলে গেছে, হয়তো বা লাইভটা দেখতেছে। সো সবাইকে আমি আমাদের জায়গা থেকে আবারও অভিনন্দন জানাই, আবার ধন্যবাদ জানাই। সো আমাদের আজকে সেশনটা ভালো মতো কমপ্লিট করার জন্য। আর ওভারঅল ঝিনাইদহ টেক্সটাইল কলেজ সম্পর্কে যা যা শুনলাম, এখন আমাদের স্টুডেন্ট যারা শুনছে সবাই এখন দেখি যে তারা সেখানে যাওয়ার চেষ্টা করবে। ওকে, সো মোটামুটি আমরা চেষ্টা করছি যে তোমাদের মাধ্যমে, আমাদের গেস্টের মাধ্যমে ওভারঅল সবকিছু কোশ্চিন ক্লিয়ার করার। মানে এখানে শেষ না, তবু আমরা কিন্তু মোটামুটি আবারও পরীক্ষার আগে এবং পরে সাবজেক্ট চয়েস সহ ওভারঅল সবকিছু নিয়ে আমরা আবারও লাইভে আসবো। সো এর কারো যদি আমরা যখন এই লাইভটা হয়তো বা আমরা অনেকে লাইভে দেখতে পারি নাই, কেউ যদি আমরা লাইভে
ফেসবুক লাইভটা একটু পরে দেখি অথবা ইউটিউবে দেখি। সো তোমাদের তখনও যদি কোনো কোশ্চেন থেকে থাকে তো আমরা জানাতে পারো কমেন্টে। সো আমরা যে উত্তর দেওয়ার চেষ্টা করব। সো ভালো লাগতো যে ভর্তি পরীক্ষার আর যেহেতু বেশি দিন নাই, মোটামুটি আর কিছুদিন বাকি আছে। সো লাস্ট মোমেন্টে খুব সবাই একটু টেবিলে পড়াশোনা করলে মোটামুটি হয়ে যাওয়ার কথা। আর কোশ্চেন ব্যাংকে পড়তে হবে। সো এরপরে আমরা নেক্সট ক্যাম্পাসে মুভ করব। সো সে পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সো ভর্তি পরীক্ষা সবার ভালো হোক। সো এইটা আমরা চাই যেন সবাই তাদের পছন্দের জায়গায় এবং ভালো একটা সিটে পৌঁছাতে পারে। ওকে, সো সবাইকে এতক্ষণ আমাদের লাইভে থাকার জন্য ধন্যবাদ। সো আবারও দেখা হবে। স্টে টিউন, টেক এক্সপিরিয়েন্স, টেক্সটাইল অ্যাডমিশন কেয়ার। সো সবাইকে বিদায় জানিয়ে আমরা এখানে শেষ করছি। ওকে ইব্রাহিম, আমরা বিদায় নিই। ওকে, ঠিক আছে।